এমন একটা গরিব ঘর জামাই, শ্বশুরবাড়িতে যার অবস্থা কুকুরের চেয়েও খারাপ, হঠাৎই কেন শহরের সকল ধনী ব্যক্তিরা তাকে দেখেই তাকে মাথা নিচু করে সালাম দিতে শুরু করে? মাত্র কয়েক মিনিটের মধ্যে এই অদ্ভুত গল্পটি শুনুন। আহান, আমার বান্ধবীর জুতোটা ছিঁড়ে গেছে, জলদি গিয়ে এটা ঠিক করে আনো তো। আয়শা, এটা তোর মেয়ের জামাই না, সানায়ের হাজবেন্ড? মানে ঠিক বুঝলাম না, একে দিয়ে তুই চাকরের কাজ কেন করাচ্ছিস? ওকে, তুই চাকরি মনে কর, তাছাড়া ওর মতো একটা গরিব ছোট লোকের বাচ্চার জন্য এটা অনেক। শাশুড়ির মুখ থেকে নিজের সম্পর্কে এমন কথা শুনে আহানের মন একটু খারাপ হয়ে যায়। তবে এখন এসব শুনে আগের মতো ততটা খারাপ লাগে না। কেমন জানি এসব ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু আম্মা, আমি তো আপনার ভাতিজি রিয়ার জন্য জুয়েলারি আনতে যাচ্ছিলাম। এটা শুনতেই আয়শা হঠাৎ রেগে যায় আর বলে, শাট আপ! দ্বিতীয়বার যদি তোর ওই বাজে মুখে আম্মা ডাব শুনেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আয়শার পাশে দাঁড়ানো ওর বান্ধবী এসব শুনে বলে, আয়শা, এতই যখন ওকে ঘৃণা করিস তাহলে নিজের মেয়ে সানায়ার সাথে কেন ওকে বিয়ে দিলি? এই প্রশ্নটা আমাকে না, আমার জিনিয়াস হাজবেন্ডকে করিস। মুখে মুখে তো আহান হচ্ছে দেশের নামকরা চৌধুরী ফ্যামিলির জামাই, কিন্তু কেউই ওকে দেখতে পারে না। বলতে গেলে ওর সম্মান একজন সামান্য ভিখারির থেকেও কম। আহানের দিনের শুরু হয় অপমানিত হয়ে বাজে কথা শুনে, আর শেষটাও হয় একইভাবে। ওকে যে শুধুমাত্র শাশুড়ি আম্মা আর শালি অপমান করে এমনটা না, ও নিজের বউ সানায়া, ওকে অপমান করার কোনো সুযোগ সে ছাড়ে না। অনেক আগেই দুজনের রুমটা আলাদা হয়ে গেছে, আর এখন তো তেমন কথাও বলে না। একদিন সানায়া ওর রুমের জানালার পাশে বসে মোবাইল টিপছিল। তখনই ওর নজর যায় নিচে মার্সিডিজ গাড়ি চালাতে থাকা ওর কাজিনের দিকে। এটা দেখেও বলে, ইয়ার মজা তো সব এরাই করছে, এমন দামি গাড়িতে ঘোরার মজাটাই আলাদা। আমার যদি এমন একটা গাড়ি থাকতো। সানায়া গাড়িটার দিকে তাকিয়ে সব বলছিল, তখনই ওর নজর পড়ে আহানের দিকে। ও রেডি হয়ে অফিসের জন্য বের হচ্ছিল। আহানকে দেখেও বলে, কিন্তু আমার ভাগ্যে আর এসব কোথায়? জানি না কিভাবে বাবা আমাকে এর মতো একটা ছেলের সাথে বিয়ে দিল, যার কিনা আমার ছোট কোনো ইচ্ছে পূরণ করার ক্ষমতা নেই। কি ভেবেছে সেদিন বাবার কথা মেনে নিয়ে এর মতো একটা গরিব ছেলের সাথে বিয়েতে মত দিয়েছিলাম। ভাবতে তো এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করে। সানায়ের মুখে এমন কথা শুনে আহানের খুব খারাপ লাগলো। ও সেখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে, আর কিছু সময় পরে ও অফিসের জন্য বেরিয়ে গেল। আহান তালুকদার নামটা শুনলেই মনে হয় বাংলাদেশের টপ কোনো বিজনেসম্যান ফ্যামিলির ছেলেও, কিন্তু আমরা যে আহানকে নিয়ে কথা বলছি সে হলো খুব সাধারণ একটা ছেলে, সামান্য বেতনের ব্যাংকের চাকরি করে। আহান যদিও কোটিপতি ব্যবসায়ী পরিবারের জামাই, তবে ওর অবস্থা দেখে ঘরের চাকররা পর্যন্ত বলে, কখনো টাকা পয়সা লাগলে বলল, তোমার এমন অবস্থা দেখতে আমাদের কষ্ট হয়। আহান আজকে অফিসে না গিয়ে শহরের সব থেকে বড় গাড়ির শোরুমে চলে আসে। এখানে সব দামি দামি গাড়ি বিক্রি করা হয়। আহান দরজা খুলে ভিতরে ঢুকতেই একজন ওর কাছে ছুটে আসে। এখানে সব থেকে দামি ব্যান্ড কার্ড দেখাও। লোকটা আহানের এমন কথা শুনে হেসে ওঠে। সকাল সকাল কি কচু খেয়ে এসেছো? জানো তো ব্রেঞ্চ কার কেমন দেখতে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সাইকেলও কিস্তিতে কেনো। আইসেরে গরিবের রবিনহুড। আহান ওর মানি ব্যাগ থেকে একটা গোল্ডেন কার্ড বের করে লোকটার সামনে ধরে বলে, এই নাও আমার কার্ড, আর গাড়িটা আজই ডেলিভারি হয়ে যাওয়া চাই। এটা শুনে লোকটার হাবভাব একটু বদলে গেল। ও আহানের পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখল। লোকটা কার্ডটা হাতে নিতেই ওর চোখ পড়ে কার্ডের নিচে ছোট করে লেখা সেই নামটার দিকে, যেটা দেখে লোকটা অনেকটা ঘাবড়ে যায়। হঠাৎই ওর কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। ভয়ে কাঁপতে কাঁপতে আহানের দিকে তাকিয়ে বলে, আহান স্যার, আপনি এখানে? অবশেষে চিনতে পারলে আমাকে? হ্যাঁ, আমি আহান তালুকদার, তালুকদার গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। আর এইটুকুই বলে আহান সেখান থেকে চলে গেল। কে এই আহান তালুকদার, আর কেনই বা ও এতটা সাধারণভাবে রয়েছে? কি হবে যখন সানায়া আহানের আসল পরিচয় জানতে পারবে? আর কেনই বা সানায়ার বাবা সানায়ার বিয়ে আহানের সাথে দিয়েছে? সে কি আহানের আসল পরিচয় জানে?
এই সকল প্রশ্নের উত্তর আপনারা আগে জানতে পারবেন। গাড়ির শোরুম থেকে আহান যখন ওর অফিসে পৌঁছালো তখনই ওর ফোনটা বেজে উঠল। পকেট হাতড়ে ফোনটা বের করতে দেখে স্ক্রিনে ভাসছে রিয়ার নাম। রিয়া হচ্ছে সানায়ার কাজিন। রিয়া সবসময় আহানকে অপমানিত করার জন্য একের পর এক প্ল্যান করতেই থাকে। বাজতে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে আহান একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করে। তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসে, কি ব্যাপার দোলা ভাই, আপনি আমার কল ধরছে না কেন? আরে না, আমি তো তখন রিয়া আহানকে থামিয়ে দিয়ে বলে, যাক এসব বাদ দিন, আর এক কাজ করেন, শাহু জুয়েলার্সে আমার একটা নেকলেস আছে, আমি মালিককে কল করে দিয়েছি, আপনি প্লিজ নেকলেসটা নিয়ে আমার বাড়িতে আসুন। আর হ্যাঁ, হঠাৎই আহান বলে ওঠে, রিয়া, আমি মাত্রই অফিসে এসেছি। আর তখন রিয়া বলে, আমার পিয়ারি দুলু ভাই, আপনার মুখে না এইসব অফিসের কথা মানাই না, খান তো সেই আমাদেরই টাকায়, তাই এইসব অজুহাত আমাকে দেখাবেন না। 1 ঘন্টার মধ্যে আমার নেকলেস যেন হাতে পাই। আর হ্যাঁ, ওই মালিক আপনাকে 30,000 টাকা দেবে, সেটার থেকে 1 টাকাও যেন না কমে। এটা শুনে আহান একটু রেগে যায় আর বলে, দেখো রিয়া, প্রথমত আমি জীবনে কখনোই চুরি করিনি, আর দ্বিতীয় কথা হলো, আমার উপর যদি এতই সন্দেহ থাকে তাহলে কোনো চাকরকে পাঠালেই তো পারো। আহানের এমন কথা শুনে রিয়া একটু টিটকিরি করে বলে, আমার পিয়ারি দুলা ভাই, আপনি এটা কবে বুঝবেন? এই বাড়িতে কারোর মুখের উপর কথা বলা আপনার জন্য নিষেধ। এই জন্য যতটুকুই আপনাকে বলা হচ্ছে ঠিক ততটুকুই করুন। আর আমি আবার বলে দিচ্ছি, ওই টাকা থেকে যেন 1 টাকাও না কমে। ব্যাস 1 ঘন্টা সময় আছে আপনার কাছে, বাই। এটুকু বলে রিয়া কলটা কেটে দিল। আহান ওর মোবাইলটার দিকে অনেকটা রেগে তাকিয়ে আছে। অফিস থেকে ছুটি নিয়ে আহান জুয়েলার্সের দোকানে চলে এলো আর রিয়ার নেকলেস আর টাকা নিয়ে বাড়িতে ফিরে এলো। কিন্তু বেচারা আহান, ও জানেই না বাড়িতে ওর জন্য নতুন সমস্যা অপেক্ষা করছে। আহান বাড়ির ভিতরে ঢুকতেই সামনে দেখে ওর শাশুড়ি আম্মা আয়েশা চৌধুরী তার কয়েকজন বান্ধবীদের সাথে নিয়ে পার্টি করছে। তখনই আয়েশার একজন বান্ধবী তার জুতোর দিকে তাকিয়ে বলে, দেখো না আয়েশা, তোমার এখান থেকে যাওয়ার সময় আমার জুতোটা ছিঁড়ে গেল, এখন আমি বাড়ি ফিরবো কি করে? আরে চিল করো তো, টেনশন নিস না, আমি চাকরকে দিয়ে ঠিকই পরিয়ে দিচ্ছি। এটা শুনতেই বান্ধবীটা একটু জোরে বলে ওঠে, আরে না না, এটা অনেক দামি জুতো, তাছাড়া আমি কোনো চাকরদের বিশ্বাস করি না, তাছাড়া আমি এমন ছেঁড়া জুতো কখনোই পরি না, কিন্তু কি আর করার, বাড়ি পর্যন্ত তো যেতে হবে। এটা শুনে আয়েশা চৌধুরী হেসে বলে, আরে চাকর না, চাকরের থেকে একটু ওপরে, ও তোর এই কাজটা খুব ভালোভাবেই করে দিবে, চিন্তা করিস না তো। আহান ওপাশ দিয়ে বের হতেই আয়েশা নজরটা আহানের উপর গিয়ে পড়ে। উনি আহানকে দেখে ওকে ডাক দেয়। আহান কানে আয়েশার আওয়াজটা আসতেই ও সেখানে দাঁড়িয়ে যায়, বুঝতে পারে আবারও সুনামি আসতে চলেছে। আরে শোনো আহান, ইনার জুতোটা ঠিক করে আনো তো। আর হ্যাঁ, একটু জলদি আসবে, এরা বাড়ি যাবে, বুঝতে পেরেছো না? আয়েশা, এই কাজ তুমি জামাইকে দিয়ে করাচ্ছ, কিছু মনে করো না, তবে এসব কিন্তু ঠিক না। এটুকু শুনতে আয়েশার রাগ মাথায় উঠে যায়, তবে উনি নিজেকে কন্ট্রোল করে আর ওনাকে থামিয়ে দিয়ে বলে, আরে তোমরা টেনশন কেন করছো? এসব ছোটোখাটো কাজ করেও অনেক মজা পায়, কারো কোনো কাজ হলে বলিও। আর জামাই তো কি হয়েছে, একটা জুতাই যদি ঠিক না করে দিয়ে আনতে পারে তাহলে পারবেটা কি? হ্যাঁ, এমনিতেই তো কোনো কাজ কামই করে না। আয়েশার এই কথাটা সোজা আহানের কলিজায় এসে লাগে, কিন্তু সবসময় এমন কথা শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে। তবে আজকে ওর জন্মদিন, কিন্তু এটা শুধুমাত্র ওর একারই মনে আছে, কারো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে। তখনই আহান আয়েশাকে বলার চেষ্টা করে, কিন্তু আম্মা, আমি তো রিয়ার। আহান ওর পুরো কথাটা বলার আগেই আয়েশা চোখ গরম করে আহানকে বলে, কোনো কথাই শুনতে চায় না, জলদি এই কাজটা করে নিয়ে আসো, আজকাল দেখছি বেশ মুখ চলেছে তোমার।
মেয়ের জামাই বলে একটু সম্মান পাচ্ছ, ভিখারি কোথাকার। জানি না সানায়া ওর কোন জন্মের শাস্তি পাচ্ছে, যার জন্য এমন অকেজ একটা স্বামী ওর ভাগ্যে জুটলো। আয়শা চৌধুরী ওনার কথা শেষ করতেই ওনার বান্ধবী এসে আহানকে ওনার জুতোটা দেখিয়ে বলে, ব্যাস এখানটা একটু সেলাই করে আনলেই হবে, এটা অনেক দামি জুতো, তাই ভালো একটা দোকানে যেও। এটুকু বলেই উনি আহানের হাতে ওনার জুতোটা ধরিয়ে দিল। আহান ওর মাথা নিচু করে ওই জুতোটার দিকেই তাকিয়ে থাকে। ইচ্ছে না থাকলেও ওকে এই কাজটা করতে হচ্ছে। ওকে যেতে দেখে ইয়ামিনী চৌধুরীর বাকি দুই বান্ধবীও আহানকে কাজ ধরিয়ে দিল। আহান বেচারা সবার কথা শুনতে থাকে আর সামনে দেওয়ালে ঝোলানো সানায়া ছবি দেখে মনে মনে বলতে থাকে, এত অপমানের পরেও আমি এই বাড়িতে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে হারাতে চাই না সানায়া, তবে আমি জানি না কতদিন আর এভাবে সবকিছু করতে পারবো। আহান বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বাইরে এক কোণায় অনেকটা পুরনো বাইক দাঁড় করানো। আহান গিয়ে ওটার উপরে বসে। আহান বাইক চালাচ্ছিল, তখনই ওর ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজটা দেখতেই আহানের দুঃখী মনটা ভালো হয়ে যায়। আজকে একটু আপনি আমার অফিসে আসতে পারবেন? আর্জেন্ট দরকার ছিল। মেসেজটা পড়তেই আহানের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। সারাদিনের টেনশন যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। আজকে এই প্রথমবার সানায়া আহানকে ওর অফিসে আসতে বলেছে। এই একজনই তো আছে ওর জীবনে, যার হাসি দেখে ও নিজেকে জীবিত রাখে, যার একটা মিষ্টি কথা ওর জীবনের প্রতিটা মুহূর্ত রংধনুর মতো রঙিন করে দেয়। পারলে তো সানায়ার সকল খুশির জন্য নিজেকে 1000 বার কুরবান করে দিত। মেসেজটা পড়ে আহান মুচকি হেসে বলে, আজই এই প্রথমবার তুমি আমাকে তোমার অফিসে ডেকেছো সানায়া। আমি জানতাম আমার জন্মদিন কারো মনে থাকুক আর নাই থাকুক, তোমার ঠিকই মনে আছে। এই জন্য তো এত জরুরিভাবে ডেকেছো। আমি তোমার এই সারপ্রাইজটার জন্যই অপেক্ষা করছিলাম। এটুকু বলেই আহান ওর বাইকটা স্টার্ট করে। গন্তব্য চৌধুরী কনস্ট্রাকশন। আসার পথে আহানের নজর পড়ে রাস্তার পাশে থাকা একটা ফুলের দোকানের দিকে, আর কিছু একটা ভেবে ফুলের দোকানটার সামনে বাইকটা দাঁড় করায়। মানি ব্যাগটা বের করে খুলতেই দেখে 500 টাকার একটা নোট আর কিছু খুচরো পয়সা রয়েছে। আহান ওই 500 টাকার নোটটার দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, অফিসে পড়ার জন্য কাপড় কিনবে ভেবেছিলাম, তবে সমস্যা নেই, পুরানগুলা দিয়ে চালিয়ে নেব। আমি বরং এটা দিয়ে সানায়ার জন্য ফুল নিয়ে নিই। লাল গোলাপ তো ওর খুব পছন্দের, দেখলে অনেক খুশি হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। আহান ওই টাকা দিয়ে সানায়ার জন্য একটা লাল গোলাপের বুকে বানিয়ে নেয়। আহান ওটা নিয়ে ওর বাইকের কাছে আসতেই ওর রিয়া আর ওর শাশুড়ির দেওয়া কাজের কথা মনে পড়ে যায়। আহান ওই ছেঁড়া জুতোটার দিকে তাকিয়ে বলে, মাফ করবেন ডিয়ার আন্টিস অ্যান্ড শাশুড়ি আম্মা, আমি আপনাদের কাজটা করতে পারলাম না। আমার কাছে সানায়া সবার আগে। এটুকু বলে ওই জুতোটা হাতে নিয়ে সেটা পাশের ময়লার ড্রেনে ছুঁড়ে মারে। আজকে এই প্রথমবার আহান চৌধুরী কনস্ট্রাকশনের অফিসে যাচ্ছিল, যেটা সানায়ার দাদু, বাবা আর চাচা মিলে পরিচালনা করে। আহান মনে মনে অনেকটা খুশি ছিল। ওখানে পৌঁছে আহান জলদি অফিসের ভিতরে যাচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে আসতে থাকা একটা লোকের সাথে ওর ধাক্কা লাগে, যার ফলে আহানের হাতে থাকা ফুলের বুকেটা নিচে পড়ে যায়। লোকটাকে দেখেই মনে হচ্ছে সে অনেক বড় লোক। নীল একটা স্যুট আর চোখে কালো চশমা পরা, পুরো হিরোদের মতো লোকটা। লোকটার নাম রনি শিকদার, আর ইনি হচ্ছে সানায়ার সব থেকে বড় ক্লায়েন্ট, যিনি কিনা মাত্রই সানায়ার কেবিন থেকে বের হয়েছে। রনি আহানের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলে, ইউ ইডিয়েট, চোখে দেখতে পাস না? রনি নিজের স্যুট ঝাড়তে ঝাড়তে রেগে বলে, কই থেকে যে এরা আসে? আরে তোর মতো লোকদের এই অফিসে ঢোকার যোগ্যতা এখনো হয়নি। আর যেভাবে ঘুরছিস মনে হচ্ছে এটা তোর নিজের বাপের অফিস। আর কে রে তুই? হয়তো রনি আহানের এমন বেঢঙের কাপড় পরা দেখে ভেবেছে ও এখানে চাকর বা অফিস বয় হবে। তখনই রনির চোখ পড়ে নিচে পড়ে থাকা ফুলগুলোর দিকে। ও হঠাৎই ফুলগুলোকে পা দিয়ে পিষে সেখান থেকে চলে গেল। আহান মাথা নিচু করে ফুলগুলোর দিকে তাকিয়ে আছে, যেটা মাত্রই রনি পিষে দিয়ে গেছে। এগুলো ও অনেক যত্নে সানায়ার জন্য এনেছিল। অন্যদিকে সানায়া ওর কেবিন থেকে এসব কিছু দেখেছে। চোখে ওর পানি টলমল করছে।
এক নজরে আহানের দিকে তাকিয়ে আছে ও। আহান উপরের দিকে তাকাতে সানায়াকে দেখতে পায়, আর ওকে দেখতেই আহান ওর সকল অপমান এক মুহূর্তে ভুলে যায়। সানায়ার দিকে তাকিয়ে আহান নিজেকে বলে, আমি জানি সানায়া, তুমি আমাকে অনেক ভালোবাসো। এই জন্য তো আমার এই অপমানে তোমার চোখে পানি। তুমি দেখো, জলদি আমি সব ঠিক করে দেব। আমাদেরও সময় আসবে। মনে মনে এসব বলতে বলতে আহান সানায়ার কেবিনে চলে আসে। সানায়া এগিয়ে গিয়ে ওর কেবিনে জানালার কাঁচের পর্দা টেনে দেয়। আহান সানায়ার কাছে এসে অনেক যত্নে ওর চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না করো না তো, যা হয়েছে আমার সাথেই হয়েছে। তুমি এসব নিয়ে টেনশন করো না তো। আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। আহানের এটুকু বলতেই সানায়ার রাগটা আকাশচুম্বী হয়ে গেল। ও আহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, দূরে সরুন। কেন চলে যাচ্ছেন না আমার জীবন থেকে? জাহান্নাম বানিয়ে দিয়েছেন আমার পুরো জীবনটাকে। সানায়ার মুখে হঠাৎ এমন কথা শুনে আহান শক খেল। ও সানায়া থেকে এমনটা আশাই করেনি। অবাক হয়ে সানায়ার দিকে তাকিয়ে আছে ও। সানায়া বলে, জানি না কি এমন পাপ করেছি যার জন্য এত বড় শাস্তি পাচ্ছি। আচ্ছা, আপনি চানটা কি বলুন তো? পাপা জোর করে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে, আর সেটার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আরে আপনি তো আমার যোগ্যই কখনো ছিলেন না, এর জন্যই তো আপনাকে আমার স্বামী মানতেই লজ্জা লাগে। আজকে ড্রাইভার নেই বলে আপনাকে ডেকেছি, কিন্তু আমি তো আর জানতাম না আমার স্বামী এটারও যোগ্য না। সানায়ার চোখে আবার পানি চলে এলো। যেখানেই যাই আপনার জন্য আমাকে অপমানিত হতে হয়। আপনি না আমার জীবনটা একটা বিশ্রী জিনিস, যাকে না পারছি ফেলতে, না পারছি রাখতে। এটুকু বলেই সানায়া ওর কেবিন থেকে বাইরে বের হয়ে যায়। আহানও ওর পিছন পিছন ছোটে। ফ্লোরে এভাবে ফুল পড়ে থাকতে দেখে সানায়া বলে, আরে এসব কি? এখানে তো নোংরা জিনিস পড়ে কেন? এটাকে তুলে জলদি ডাস্টবিনে রাখো। সানায়া অনেকটা রেগে ওখানে এক কর্মচারীকে এটা বলে, আর ফুলগুলোর উপর পা দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায়। রনি শিকদার অনেকক্ষণ যাবত ওর গাড়িতে বসে সানায়ার জন্য অপেক্ষা করছিল, আর আহানের সামনেই সানায়া রনির গাড়িতে উঠে বসে আর বিজনেস মিটিংয়ের জন্য সেখান থেকে চলে যায়। আহান এক নজর ওর বাইকটার দিকে তাকায়। অনেকটাই পুরনো বাইক এটা, যেটা এখন ওর জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে গেছে। চোখে পানি নিয়ে আহান নিজেকে বলতে থাকে, সমস্যা নেই সানায়া, আমি জানি তুমি ভুল না, আমার পরিস্থিতিটাই ভুল। কিন্তু আমি জানি একদিন না একদিন তুমি ঠিকই আমাকে বুঝতে পারবে, আর সেদিন আমি দুনিয়ার সকল সুখ তোমার পায়ের কাছে এনে ফেলবো। তুমি শুধুমাত্র আমার সানায়া, আর এটা তুমি ঠিকই বুঝবে। অনেকটা রাত হয়ে গেছে। আহানের মনটা ভালো ছিল না, তাই একটা নির্জন স্থানে বাইকটা রেখে সেটার উপরে বসে দূর আকাশের তারা দেখছিল। তখনই ওর পাশে রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখে গ্রেট আয়েশা চৌধুরী ওকে কল করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ আসে, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তুমি জানো তোমার জন্য আজকে আমাকে কত অপমানিত হতে হয়েছে? তার উপর তোমার ফোনও বন্ধ। কোথায় থাকো সারাক্ষণ? হ্যাঁ, প্রথমত আহানের আজকে জন্মদিন ছিল, তার উপর সারাদিনও সবার থেকে অপমানিত হয়েছে। মনের কষ্টটা একটু কমানোর জন্য কয়েকটা বিয়ার খেয়েছিল। আহান ভাঙা ভাঙা গলায় বলে, আম্মা, আসলে আমি সানায়াকে নিতে এসেছিলাম। ওর ফোনটা ওকে দাও। আর ওর ফোন বন্ধ কেন? এটা শুনতেই আহানের পুরো নেশাটাই কেটে গেল। ও একটু অবাক হয়ে বলে, কিন্তু সানায়া তো আমার সাথে নেই। মাত্রই তো বলে ওকে তুমি নিয়ে আসতে গেছো। হ্যাঁ, কিন্তু ওর কোন এক ক্লায়েন্টের সাথেই চলে গিয়েছিল। আহানের কথা বলা শেষ হতেই আয়েশা চৌধুরী ওর উপর চিল্লিয়ে বলে, কত রাত হয়ে গেছে আর তুমি বলছো এখনো ক্লায়েন্টের সাথে? আমি নিশ্চিত তুমি কিছু না কিছু তো করেছো যার জন্য তোমার সাথে আসেনি। আরে একটা ভালো জামাই তো তুমি হতে পারলে না, এখন ভালো স্বামী হওয়ার চেষ্টাটুকু অন্তত করো। খুঁজো এখন, দেখো কোথায় আছে। 1 ঘন্টার মধ্যে আমার মেয়েকে আমার বাড়িতে চাই। এটুকু বলেই আয়েশা চৌধুরী কলটা কেটে দিলেন।
আহান সানায়ার নাম্বারে কল করলো কিন্তু ফোন বন্ধ। এটা দেখে অনেকটা টেনশন হতে থাকে ওর। আহানকে যদিও রনি চেনে না, তবে আহান সানায়ার মুখে রনিকে নিয়ে অনেক কিছুই শুনেছে। অনেক পুরনো ক্লায়েন্ট ওদের, আর ওর একটা নাইট ক্লাবও আছে। আহান ওর বাইকটা ক্লাবের সামনে এনে দাঁড় করিয়ে ভিতরে চলে গেল। ভিতরে অনেক শব্দ ও গানের তালে তালে সবাই নাচছে। এদিক ওদিক তাকিয়েও আহান সানায়াকে দেখতে পেল না। কিছু একটা ভেবে আহান যখন ম্যানেজারের কাছে যাচ্ছিল, ঠিক তখনই পাশের এক রুম থেকে সানায়ার আওয়াজ শুনতে পেল, আর দৌড়ে গিয়ে এক ঝটকায় দরজাটা খুলে সামনে তাকাতেই আহান হা হয়ে গেল। দেখে রনি শিকদার খারাপ উদ্দেশ্য নিয়ে সানায়ার দিকে হাত বাড়াচ্ছে। আকাশকে ওখানে দেখতেই রনি ওর উপর চিৎকার করে বলতে থাকে, তুই এখানে? তোর সাহস কি করে হলো এখানে আসার? আহানের চোখ রাগে লাল হয়ে গেল। রনির দিকে এগিয়ে গিয়ে কষে একটা চড় মেরে দিল ওর গালে। চড় খেতেই রনির মনে ধরা খাওয়ার ভয় সৃষ্টি হয়, আর ও কাঁপতে থাকে। সানায়ার চোখ দুটো বন্ধ হয়ে আসে। আহান রেগে রনির জামার কলার ধরে বলে, সানায়া তোকে কতই না বিশ্বাস করতো, নিজের বড় ভাই মানতো তোকে, আর তুই? ছি, জানতে চাইছিলি না আমি কে? আমি আহান তালুকদার, আর সানায়া আমার স্ত্রী। আরে ইচ্ছে করছে তো তোকে এখানেই মেরে পুঁতে দিই, শুধুমাত্র সানায়ার জন্য কিছু করতে পারছি না। এটা বলে আহান ওর কলারটা ছেড়ে দিয়ে সানায়াকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে আহান সানায়াকে বেডের উপর শুইয়ে দেয়, আর ওর পাশে দাঁড়িয়ে সানায়ার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি আমার সাথে এক রুমে থাকতে পছন্দ করো না, কিন্তু আজকে তোমাকে এখানেই থাকতে হবে, কারণ তোমাকে এভাবে একা ছাড়াটা ঠিক হবে না। আহান একটা কম্বল সানার গায়ের উপর টেনে দিয়ে নিজে কোনায় সোফার উপরে গিয়ে শুয়ে পড়ল। সকালে সানার ঘুম ভাঙতেই ও দেখে আহানের বেডের উপর শুয়ে আছে, আর সামনের সোফাতে বসে আহান একটা বই পড়ছে। এটা দেখতে চট করে ওর মাথাটা গরম হয়ে গেল। আপনার সাহস কী করে হলো এভাবে আমাকে আপনার পাশে সাথে শোয়ানোর? কেন করছেন এমন? এটা শুনে আহান বলে, সানায়া, তুমি রাতে অনেক মাতাল ছিলে, আর আমি রনির থেকে তোমাকে বাঁচিয়ে এখানে এনেছিলাম। তোমার অবস্থা এতটা খারাপ ছিল যে আমি তোমাকে একা ছাড়া সাহসটা পাইনি, আর আমি এখানে সোফাতেই ছিলাম সারা রাত। এটুকু শুনতে সানার সব কিছু মনে পড়তে থাকে। রনি কৌশলে সানার ড্রিঙ্কসে একটা ঔষধ মিশিয়ে দিয়েছিল। যখনই রনি ওকে ছোঁয়ার চেষ্টা করে তখনই আহান সেখানে চলে আসে। ব্যাস, এরপরে ও জ্ঞান হারিয়ে ফেলে। এটুকু মনে পড়তে ও হঠাৎই চুপ হয়ে যায়। নিজের উপর খুব রাগ হতে থাকে ওর, কিন্তু ও কথা ঘুরিয়ে বলে, আমি জানি কাল আমার সাথে কি হয়েছে, আর আপনি যেটা করেছেন এটা করে যদি ভাবেন আপনি আমার কাছে মানুষ হয়ে যাবেন, তাহলে এসব চিন্তা এখনই মাথা থেকে ছেড়ে ফেলুন। সানার এমনভাবে কথা বলা দেখে আহান একটু মুচকি হাসে। সানা ওর ল্যাপটপ অন করে ইমেল চেক করতে থাকে, আর যেটা দেখে সেটা দেখেই ও একদম শকড হয়ে যায়। এটা কি? আমার ড্রিম প্রজেক্ট, এই অফিসারটা আমার সব থেকে বড় ড্রিম প্রজেক্ট অ্যাপ্রুভাল রিজেক্ট করে দিয়েছে, কিন্তু কেন? তখনই সানার মোবাইল ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বড় বড় করে লেখা আছে দাদাভাই। আসলাম চৌধুরী সানার দাদাভাই। চৌধুরী কনস্ট্রাকশনের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন। সানার কলটা রিসিভ করে কানে ধরল। কিছু সময় চুপ থেকে ওপাশ থেকে বলা কথাগুলো শুনতে থাকে, আর কিছুক্ষণ পরেই ওর হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। দাদাভাইয়ের কিছু কথা শুনে ও অনেকটা ঘাবড়ে যায়। ফোনটা তুলে কানে ধরতেই ওপাশ থেকে দাদাভাই আবার বলে ওঠে, সানায়া, আমাদের কোম্পানির সব থেকে বড় প্রজেক্ট থেকে তোমাকে বাদ দেওয়া হয়েছে। আজ থেকে চৌধুরী কনস্ট্রাকশনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাই ভালো হবে তুমি সব কিছু থেকে দূরেই থাকো। নিজের দাদাভাইয়ের এমন সিদ্ধান্ত শুনে সানায়া অনেকটা শকড হয়ে যায়, আর বিছানার উপর বসে পড়ে। এটা দেখে আহান দৌড়ে সানায়ার পাশে চলে আসে। কি হয়েছে সানায়া? কে ফোন করেছিল? দাদাভাই ফোন করেছিল, উনি বলল আমাকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে, আর সাথে সাথে আমাকে কোম্পানি থেকেও বের করে দিয়েছে। কিন্তু এটা কি করে হতে পারে? আর একটা প্রজেক্ট হয়নি বলে কি কেউ কাউকে এভাবে কোম্পানি থেকে বের করে দেয়? তোমার উচিত ওনার সাথে দেখা করে এসব নিয়ে সামনাসামনি কথা বলা। সানায়া, সবাই আমাকে অকর্মা ভাবে, হয়তো তুমিও এটাই মনে করো। জীবনে অনেককে তো বিশ্বাস করলে,
এবার নয় আমাকেও একটু বিশ্বাস করো। আমার সাথে চলো সানায়া, আর দাদা ভাইয়ের সাথে কথা বলো। আহান সানায়াকে নিয়ে চৌধুরী কনস্ট্রাকশন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর কিছু সময়ের মধ্যেই ওরা সানায়া দাদা ভাইয়ের অফিসে চলে এলো। দাদা ভাই সানায়ার দিকে তাকিয়ে বলে, দেখো সানায়া, বিজনেসের ব্যাপারে আমি বরাবরই সিরিয়াস থাকি। আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কোনো প্রকার রাগ বা আবেগ থেকে নেইনি। এই নতুন বিল্ডিং এর প্রজেক্ট চৌধুরী কনস্ট্রাকশনের স্বপ্ন। তোমার দ্বারা এটা হচ্ছিল, তাই আমি এখন এই প্রজেক্টটা আকাশকে দিয়েছি। কিন্তু দাদা ভাই, এটা তো আমার ড্রিম প্রজেক্ট। আমি দিন রাত এটার জন্য মেহনত করেছি। আমি ওয়াদা করছি, যেভাবেই হোক এই প্রজেক্টটার অ্যাপ্রুভাল নিয়েই ছাড়বো। আকাশকে এই প্রজেক্টটা দেওয়ার আগে প্লিজ আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দিন। ঠিক আছে, তোমার কাছে শুধুমাত্র আজকের দিনটাই আছে। সানায়া ওনার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আহানকে সাথে নিয়ে বাইরে চলে আসে। আকাশ হচ্ছে সানায়ার কাজিন। ও সানায়াকে বিজনেস থেকে বের করে দেওয়ার জন্য সব কিছু করতে পারে। আকাশের একটাই লক্ষ্য, ভবিষ্যতে এই পুরো কোম্পানির মালিক হওয়া। আর ওর বাবা ওকে এসব কাজে ওকেই সাপোর্ট করে। আহান আর সানায়া সেই সরকারি অফিসে আসে যেখান থেকে ওদের এই প্রজেক্টে অ্যাপ্রুভাল নেওয়ার ছিল। ঠিক তখনই সানায়া সেই অফিস থেকে আকাশকে বের হতে দেখে, আর এটা দেখে ও অনেকটা অবাক হয়। আকাশ সানায়ার সামনে এসে বলে, আরে সানেয়া, অ্যাপ্রুভাল নিতে এসেছো বুঝি? কিন্তু আফসোস, সেটা আর হবে না, কারণ অফিসটাকে আমি কিনে নিয়েছি। সানায়া আকাশের দিকে তাকিয়ে সেখান থেকে ভিতরে চলে যায়। অফিসে তখন কিছু একটা মিটিং চলছিল। সানায়া সেটাকে ইগনোর করে একজন লোকের সামনে গিয়ে দাঁড়ায় আর একটু রেগে বলে, মিস্টার জাকির, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন, কি এমন কথা? আমি শুনছি। চৌধুরী কনস্ট্রাকশনে আন্ডারের শহরে মেন পয়েন্টে যে বিল্ডিংটা তৈরি করা হবে, সেটা সকল প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু ঠিক থাকার পরেও আমাদেরকে অ্যাপ্রুভাল কেন দিলেন না? তখনই সানায়ার পেছন থেকে একটা মেয়ে বলে ওঠে, কারণ আমি ওনাকে এটা করতে মানা করেছি। পেছন থেকে এমন কিছু শুনে আহান আর সানায়া পেছন ঘুরে তাকায়। আর মেয়েটাকে দেখতে সানায়া যেন চমকে যায়, আর ও নিজের অজান্তেই বলে ওঠে, তানিয়া, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে, আর এখানেই চাকরি করি আমি। আর তুমি যে জাকির সাহেবের কথা বলছো, উনি আমার স্বামী। আমি যখনই দেখলাম তোমার আমার স্বামীর থেকে অ্যাপ্রুভাল লাগবে, তখনই আমি ওনাকে এটা দিতে মানা করেছি। আর এমনিতেই তো তোমার টাকা অনেক, তো এটা টাকা দিয়েই করিয়ে নিও যার থেকে পারো। আহান কিছুই বুঝতে পারছে না এই মেয়েটা ওর স্ত্রীকে কী করেছে না, আর এসব কি বলছে। আহান এসব নিয়েই ভাবছিল, তখন ওর পাশ থেকে সানায়া বলে ওঠে, তানিয়া, যা হয়েছিল মানছি, আমারই ভুল ছিল। তখন আমি নির্বোধ ছিলাম। প্লিজ এসব ভুলে যা। আমি এটা কখনোই ভুলতে পারবো না। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল আর এটা যখন তোমাদের সবাইকে বলেছিলাম, তখন শুধুমাত্র তুমি আমার বেকার স্বামীকে নিয়ে মজা করেছিলে, আমাকে নিয়ে মজা করেছিলে। তোমার জন্যই আমার সব বান্ধবীরা আমার উপর হাসছিল। তানিয়া, আমি ওটার জন্য মন থেকে ক্ষমা চাচ্ছি। এভাবে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই সানায়া। ওই দিনের প্রতিদান আজ তোমাকে দিতে হবে, অপমানের বদলে অপমান। এটা শুনে সানায়া একটু অবাক হয় আর বলে, মানে কি বলতে চাস? তানিয়া আহানের দিকে তাকায়। এটা তোমার স্বামী তাই না? তো এ কোথাকার কোন মহারাজা শুনি? এর তো আমার স্বামীর পাশে দাঁড়ানোরও কোনো যোগ্যতা নেই, তার উপর শুনে ঘর জামাই থাকে। সানায়া একটু রেগে বলে, তানিয়া, তুই কিন্তু ভুল করছিস। এটা শুনে তানিয়া একটু হাসে আর বলে, আরে আমি তো এখনো শুরুই করিনি। ওকে, তাহলে এবার শোন। অ্যাপ্রুভাল নিতে চাইলে এখানে পুরো স্টাফদের সামনে তোমার স্বামীকে আমার সামনে বসে হাত জোর করে আকুতি মিনতি করে অ্যাপ্রুভাল ভিক্ষা চাইতে হবে। এটা শুনতেই সানায়া চিৎকার করে বলে ওঠে, তানিয়া। তানিয়া রেগে চোখ গরম করে আর বলে, আওয়াজ নিচে। এটা করার হলে করো, না হলে বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে। সানায়া ওখানে আর দাঁড়ালো না, বাইরে চলে এলো। আকাশ বাইরে সানায়ার জন্যই দাঁড়িয়েছিল। ওকে আসতে দেখে আকাশ হেঁটে ওর কাছে আসে আর বলে, সো স্যাড সানায়া, বলেছিলাম কোনো কাজ হবে না। এবার তো এই প্রজেক্টটা আমিই শেষ করব। তুমি তোমার ওই অকর্ম স্বামীকে নিয়ে বাড়িতেই আরাম করিও। আরে
তোমার স্বামীটা আবার গেল কই? আকাশকে এর কথার উত্তর দিতে গেলে সানায়া থেমে গেল আর পেছনে তাকিয়ে দেখে আহান সত্যি ওর সাথে নেই। সানায়া জলদি আবার অফিসের ভিতরে চলে গেল আর ভিতরে গিয়ে যেটা দেখলো সেটা দেখে সানায়া যেন ঝটকা খেলো। ভিতরে আহান সকল স্টাফদের সামনে হাত জোর করে তানিয়ার সামনে বসে আকতে মিনতি করে অ্যাপ্রুভাল ভিক্ষা চাইছে, আর সেখানে থাকা সবাই এটা দেখে মজা নিচ্ছে আর ওর উপর হাসছে। এসব দেখে সানায়ার চোখে পানি চলে এলো। ও জলদি আহানের দিকে যাচ্ছিল, তখন তানিয়া এসে ওর পথ আটকায় আর হেসে হেসে বলে, বাহ সানায়া, ছেলেটা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য সব কিছু করতে পারে। আচ্ছা, কোথায় পেয়েছো এটাকে? যাই হোক, অভিনন্দন, অ্যাপ্রুভাল তুমি পেয়ে গেছো। তখনই সানায়ার পেছন থেকে আকাশ এসে বলে, আরে কি সব বলছেন? আমি আপনার স্বামীকে এটার জন্যই টাকা দিয়েছি। তোমার টাকা তুমি ফেরত পেয়ে যাবে, আমার কাছে প্রতিশোধটাই সবার আগে। এটুকু বলেই তানিয়া সেখান থেকে চলে গেল। আহান মাথা নিচু করে সানায়ার কাছে এসে দাঁড়ায়। সানায়া অনেকটা রেগে আছে আর ও বলে, আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, কেন করলেন এমনটা? নিজের কি কোনো দাম নেই, সম্মান নেই আপনার? আরে আপনার কি মনে হয় এভাবে আপনাকে সবার সামনে অপমানিত করি আমি প্রজেক্টটা নিজের করে নিব? আমি কি এতটাই খারাপ? আহান মাথা নিচু করে বলে, একটা সময় তুমি আমার খেয়াল রেখেছিলে, আমার পাশে ছিলে, এবার আমার পালা। সানায়া কিছুক্ষণ আহানের দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। এর আগেও আহানের মুখে এই কথাও শুনেছে যেটার মানে ও এখনো বুঝতে পারেনি। সানায়া রেগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। সানায়া সেখান থেকে যেতেই আকাশ রেগে আহানকে বলে, তোর কি মনে হয় এসবের পরেও সানায়া এই প্রজেক্টটা ভালোভাবে শেষ করতে পারবে? না, আমি থাকতে সেটা কখনোই হবে না। এটা শুনতেই আহান একটু রেগে আকাশের দিকে তাকায়। কয়েক পা ওর দিকে এগিয়ে গিয়ে বলে, আমি থাকতে তুই কেন? কারোরই ক্ষমতা নেই ওর একটা চুল বাঁকা করানোর। আহান আর সানায়া সেখান থেকে বাড়িতে চলে আসে। তখনই সানায়ার ফোনটা বেজে ওঠে। সানায়া দেখে ওর দাদা ভাই ওকে কল করেছে। সানায়া, শুনলাম অ্যাপ্রুভাল পেয়ে গেছো। সানায়া একটু মুচকি হেসে খুশি হয়ে বলে, জি দাদা ভাই। ওয়েল ডান, তোমার এই সফলতার জন্য আজকে একটা পার্টি রেখেছি। তুমি আহানকে সাথে নিয়ে সময় মতো চলে আসিও। জি দাদা ভাই, ধন্যবাদ, আমরা চলে আসব। আহান ওর পেছনেই দাঁড়ানো ছিল। সানায়া কল কাটতেও বলে, কি হয়েছে? কে কল করেছিল? সানায়া আহানের দিকে তাকায়। দাদা ভাই, একটা পার্টি রেখেছে আর সেখানে আমাদের যেতে বলেছে, মানে আমাকে আর আপনাকে। এটা শুনতেই আহান খুশি হয়ে যায়, যেটা দেখে সানায়া বলে, এখানে খুশি হওয়ার কিছুই নেই, উনি বলেছে আপনি আমাকে ওখানে দিয়ে চলে আসবেন। আহান এটা শুনে ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছে, কিন্তু সেটা চেহারায় নিয়ে আসছে না। আহান একদিকে খুশি হলেও ভিতরে ভিতরে অনেকটা চিন্তা হচ্ছিল, কি পরে সেখানে যাবে, ভালো কিছু তো ওর নেই। এসব ভাবতে ভাবতে ও গিয়ে ওর আলমারিটা খুলল, আর সামনে তাকাতেই ও চমকে গেল। এসব কি দেখছে ও? আলমারিতে নতুন নতুন অনেকগুলো স্যুট প্যান্ট দিয়ে ভরা, আর নিচের তাকে অনেকগুলো জুতো সাজানো। এসব দেখে অনেকটা অবাক হয়ে ও সানায়ার দিকে তাকায়। এত অবাক হওয়ার কিছু নেই, আমি নিজের জন্য কিছু জামাকাপড় কিনছিলাম যে আমার ততটা পছন্দ হয়নি, আর দোকানদারও টাকা ফেরত দিচ্ছিল না, এর জন্যই আপনার জন্য নিয়ে এসেছি। আর যাওয়ার সময় এটার থেকে একটা পরে নিয়েন। এটুকু বলেই সানায়া ও নিজের রুমে চলে গেল। ও নিজের রুমে গিয়ে বিছানার উপর বসতেই ওর ফোনটা আবার বেজে ওঠে। দেখে ওর কাজিন রিয়া ওকে কল করেছে। কল রিসিভ করতে রিয়া বলতে থাকে, সানায়া, দোকানদার বলছিল তুই নাকি আহানের জন্য স্পেশাল অর্ডার দিয়ে স্যুট বানিয়েছিস, কাহিনী কি রে? সানায়া বলে, আমি যদি আহানের জন্য কিছু করি তাহলে এতে দোষ কিছুর আছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, এখন রাখি, পার্টিতে কথা হবে। সন্ধে হয়ে গেছে। আস্তে আস্তে সকল লোকজন পার্টিতে আসতে থাকে। আসলাম চৌধুরী বেশ বড়সড় করেই পার্টিটার আয়োজন করেছে। আহানকে আজকে রাজপুত্রর মতো লাগছিল, যেটা আবার অনেকে সহ্য হচ্ছিল না। আহান আর সানায়াকে পার্টিতে দেখে রিয়া আর আকাশের মনে অনেক কিছু চলছিল। রিয়া আহানের দিকে তাকিয়ে আকাশকে বলে,
গতকাল আমি একটা কাজ করতে বলছিলাম আহানকে, কিন্তু ও সেটা করেনি। কিছু না বলাতে দিন দিন মাথায় উঠে যাচ্ছে ও। তখন আকাশ বলে, ওকে নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আজ এই পার্টিতে এমন কিছু ঘটবে যেটাতে সানায়া আর আহান দুজনই খুব অপমানিত হবে, আর এসবে পুরো দোষটাই থাকবে আহানের। রিয়া একটু অবাক হয়ে বলে, সবই তো বুঝলাম, তবে এটা হবে কি করে? এরা দুজন এসব নিয়ে কথা বলছিল, তখন আকাশ দেখে সানায়া আহানের থেকে কিছুটা দূরে সরে গেছে। আর সানায়াকে একা দেখে রিয়ার স্বামী শ্রাবণ সানায়ার কাছে চলে আসে। শ্রাবণ প্রথম থেকেই সানায়াকেই পছন্দ করত, কিন্তু ওর পরিবারের চাপে রিয়াকে বিয়ে করতে হয়। কিন্তু এসবের পরেও শ্রাবণ সানায়ার সাথে একা কথা বলার কোনো সুযোগই কখনো হাত ছাড়া করে না। কিন্তু অন্যদিকে সানায়া, ও তো শ্রাবণকে পাত্তাই দেয় না। দুলাভাই মানুষ, তাই সম্মান রক্ষার্থে হাই হ্যালো করতে হয়। শ্রাবণ আর সানায়া কথা বলছিল, তখনই আকাশ রিয়াকে বলে, এবার দেখ আমি আহানের সাথে কি কি করি। এটা বলেই আকাশ হাতে একটা মদের গ্লাস নিয়ে আহানের দিকে এগিয়ে গেল, আর দূর থেকে একটু জোরে বলে ওঠে, আরে আহান, আজকে আবার এই স্যুটটা কার থেকে চুরি করলি? ও, মনে হচ্ছে এখন এই অকর্ম স্বামী নিজের স্ত্রীর টাকায় ফুটানি মারতে শিখে গেছে। তা না হলে তোর আবার যোগ্যতা কোথায় এমন দামি স্যুট গায়ে পরার? এটা শুনে সেখানে আশেপাশে থাকা লোকগুলো আহানের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর তখনই সেখানে গ্লাস হাতে রিয়া আসলো আর আহানকে বলল, আরে দুলাভাই, আপনি তো জানেনই আকাশ মুখে যা আসে তাই বলে। আপনি এর কথায় কষ্ট পায়েন না। আর আমার দুলাভাই ঘর জামাই তো কি হয়েছে, একটু না হয় বইয়ের টাকা নষ্ট করছে, এতে এভাবে বলার কি আছে? রিয়ার এমন কথা শুনে আকাশ হেসে উঠল। আহান আকাশের দিকে তাকাতেই ও বলল, কিন্তু রিয়া, তোর কি মনে হয় আমাদের সানায়া আহানাকে ভালোবাসে? না, মানে ওই দেখ, নিজের স্বামীকে এখানে একা রেখে সে তো দিব্যি অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলছে। আকাশের কথায় আহান ওই দিকেই তাকায় যেখানে সানায়া শ্রাবণের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তখনই রিয়া আহানের দিকে তাকিয়ে বলে, আরে এইসব এখন বাদ দিন দুলাভাই, পার্টিতে এসেছেন, একটু এনজয় না করলে হয়? চলুন একসাথে মিলে এনজয় করি। এটা বলে রিয়া একটা মদের গ্লাস আহানের দিকে এগিয়ে দেয়, কিন্তু আহান সেটা মানা করে দিয়ে বলে, না, আমি ওসব খাই না। আহান ওর কথা বলা শেষ করতেই পাশ থেকে আকাশ ওর হাতে থাকা গ্লাসটা আহানের ঠোঁটের উপর চেপে ধরে বলে, কামান অহনা, লজ্জা পেও না তো। এটা বলতে বলতে আকাশ পুরো ড্রিঙ্কসটা আহানের মুখে জোর করে ঢেলে দিল। আকাশ ওর গ্লাসটা সরাতেই রিয়া ওর হাতে থাকা গ্লাসটা আহানের ঠোঁটের উপর চেপে ধরে বলে, আমি কি দোষ করলাম? আমার গ্লাসটা কেন ফাঁকা থাকবে দুলাভাই? নিন নিন, এটাও খান। আহান মানা করতে থাকে, কিন্তু এতে জিদের কাছে হার মানে। কিছু সময়ের মধ্যে আহানকে নেশায় গ্রাস করে ফেলে। আকাশ আর রিয়া ওর এই অবস্থা দেখে মজা নিচ্ছে। আয়েশা চৌধুরী আর আকাশের বাবা রায়হান চৌধুরী এই পার্টিতে চলে এসেছে। এছাড়া দাদাভাই আসলাম চৌধুরী পার্টিতে আসা সকলের সাথে হেসে কথা বলছে। তখনই আকাশ অনেকটা জোর গলায় মাতাল আহানকে দেখিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, পরিচিত হন আমাদের ঘরের জামাই মিস্টার আহানের সাথে। আপনারা কি জানেন এনার ভেতরে অনেক গোপন প্রতিভা আছে? সে কোন বংশের, কি কাজ করে, কিভাবে আমাদের বংশের সাথে সম্পর্কিত রয়েছে, সব কিছু আজকে আমাদের বলবেন। কি তাই না দুলাভাই? আহান ঠিকমতো দাঁড়াতে পারছে না, টলছে। আর টলতে টলতে আকাশের কাছে এসে কাঁধে হাত রেখে বলে, ও, তাহলে এই জন্যই তুমি আর রিয়া মিলে আমাকে জোর করে মদ খাইয়েছ। ঠিক আছে, এতই যখন জানতে চাচ্ছ তাহলে শোনো। আহানকে এভাবে মাতাল অবস্থা দেখে ওখানে সবাই এক জায়গাতে জড়ো হয়ে এসব দেখতে থাকে আর এটার মজা নিতে থাকে। আহান আকাশের দিকে তাকিয়ে বলে, আমার কলিজা শালা, প্রথমে আমি তোমাকে নিয়ে বলতে চাই, তুমি এক নম্বরে লোভী আর স্বার্থপর মানুষ। চৌধুরী কনস্ট্রাকশনের সব কিছুর মালিক তুমি নিজে হতে চাও, তাই না? আর এই জন্য তুমি আমার সানায়াকে তোমার রাস্তা থেকে সরাতে চাও। আর তুমি তো আমাদের সম্পর্কটাও ভাঙতে চাও, তাই না? এটুকু শুনতেই আকাশ এদিক ওদিক তাকিয়ে আহানকে বলে, আহান, কি সব আজে বাজে বলছো? আহান আকাশকে চুপ করিয়ে দিয়ে বলে, এখনো তো আমার কথা শেষ হয়নি শালা সাহেব। হ্যাঁ, এই বিজনেস নিজের করার জন্য তুমি দিন রাত তোমার
বাবার সাথে বাজে বাজে প্ল্যান করতে থাকো। আর দাদাভাই তাকে তো এটা ওটা বুঝিয়ে সানায়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য করো। আহান আর আকাশের মধ্যে এমন কথা শুনে দাদাভাই সেখানে এসে বলে, আহান, এসব কি বলছো? আহান দাদাভাইয়ের দিকে তাকিয়ে বলে, আরে দাদাভাই, আমি আপনার ব্যাপারে কি বলবো? আপনিও যদি সানায়াকে সুযোগ দেন তবে ভিতরে ভিতরে আকাশকেই বেশি ভালোবাসেন। এই জন্যই তো আপনার সকল সিদ্ধান্ত আকাশের পক্ষে আর সানায়ার বিপক্ষে থাকে। তখন রিয়া সেখানে এসে জোর গলায় বলে, আহান, উনি আমাদের দাদা ভাই। আহান ওকে থামিয়ে দিয়ে বলে, চুপ থাকতো। আমি জানি সানায়ার বিরুদ্ধে তুমি আর আকাশ এখন এক হয়ে গেছো। যতই হোক ভাই বোন বলে কথা। আমি জানি তোমরা ওকে সবার সামনে অপমান করার জন্যই আমাকে এভাবে জোর করে মদ খাইয়েছ। কিন্তু একটা কথা মনে রেখো, সানায়ার সাথে আমি আছি, আর আমি বেঁচে থাকতে সানায়ার কোনো ক্ষতিই হতে দেব না। হঠাৎ আহানের চোখটা ভরে এলো। কিছু একটা ভাবতে ভাবতে বলে, সত্যি বলতে একমাত্র সানায়াই তোমাদের মধ্যে সব থেকে ট্যালেন্টেড। ও সবার খেয়াল রাখে। নিজেদের ফ্যামিলি বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে ওরই অবদানটা বেশি। এই জন্য তো এত বেশি ষড়যন্ত্র হয় ওর বিরুদ্ধে। এসব চলছিল তখন সেখানে সানায়াও চলে আসে। আহান মাতাল অবস্থায় আছে, কিন্তু ও এখানে যা যা বলেছে সব কিছুই সত্যি ছিল। আর এসব শুনে সানায়ার চোখেও পানি চলে এলো। তখনই আকাশ আহানের কাছে গিয়ে ওর হাত ধরে রেগে বলে, অনেক হয়েছে, আর না। এভাবে মাতাল হয়ে সবার সামনে এমন তামাশা করে কি বোঝাতে চাইছো তুমি? হ্যাঁ, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এটা বলেই আকাশ আহানকে ধাক্কা মেরে দেয়। আহান মাতাল অবস্থায় ছিল, এই জন্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে সামনে ফ্লোরের উপরে পড়ে যায়। আহান সামনে তাকিয়ে দেখে ও একদম সানায়ার পায়ের কাছে পড়ে আছে। পেছন থেকে আকাশ হেসে উঠে বলে, তোর যোগ্যতা আগেও সানায়ার জুতার সামনে ছিল, আর আজকেও ঠিক তেমনটাই আছে। আহান সানায়ার দিকে তাকালো। সানায়া নিচু হয়ে আহানকে ধরে দাঁড় করালো। আহান ঠিকমতো দাঁড়াতেও পারছে না, তাই সানায়া ওকে ভালো করে ধরে রেখেছে। হঠাৎই সানায়ার চেহারাটা বদলে গিয়ে রাগী রূপ ধারণ করে। ও আকাশ আর রিয়ার দিকে তাকিয়ে শক্তভাবে বলে, আজ তোমরা দুজনে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছ। কাকে অপমান করার জন্য যে তোমরা কতটা নিচে নামতে পারো, এটা আজই এই প্রথম দেখলাম। কিন্তু একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আহানের সাথে কিছু করার আগে বা বলার আগে এটা একবার ভেবে নিও, ও আমার হাজব্যান্ড। এর জন্য আজকের পর থেকে আহানের সাথে খারাপ কিছু করার আগে একটু ভালো করে ভেবে নিও, পরে তোমার সাথে কি হবে, আমি তোমার কি হাল করব। সানায়ার থেকে এমন এমন কথা শুনে আকাশ আর রিয়ার মুখ হা হয়ে গেল। ওরা কখনো ভাবতেও পারেনি সানায়া নিজে এভাবে আকাশকে সাপোর্ট করবে। অন্যদিকে আয়েশা চৌধুরীর হালটা এদের থেকেও উপরে। উনিও কখনো কল্পনাও করেনি ওনার নিজের মেয়ে এমন একটা রাস্তার ছেলের হয়ে এদের সাথে এমনভাবে কথা বলবে। আয়েশা চৌধুরী আকাশের পাশে এসে বলে, এসব কি হচ্ছে আকাশ? আকাশ একটু রেগে বলে, এই আহান আমাদের পরিবারের সব থেকে বড় বোঝা হয়ে গেছে আন্টি, আর সানা এই বোঝাটাকে সারা জীবন ঘাড়ে নিয়ে থাকতে চাইছে। কিন্তু এতে আমাদের কি করার আছে বল? সানায়ার বাবাই তো জোর করে এই আহানকে সানায়ার গলায় ঝুলিয়ে দিয়েছে। আকাশ একটু দুষ্টু হাসি এসে বলে, কে বলেছে আমরা কিছু করতে পারবো না? যদি আপনি চান তাহলে আমরা ওদের এই সম্পর্কটাকে ভেঙে দিতে পারি। আয়েশা চৌধুরী একটু অবাক হয়ে বলে, কি করে? আকাশ আয়েশা চৌধুরীর কানে কানে কিছু একটা বলে। সেটা শুনতেই আয়েশা চৌধুরীর মুখে একটা হাসি ফুটে ওঠে। উনি বলে, ঠিক আছে, তবে এতে যেন আমার মেয়ের কোনো ক্ষতি না হয়। আকাশ এটা শুনে বলে, আপনি কোনো চিন্তা করেন না আন্টি, আমি এই আহানের এমন হাল করব যেটা ও কখনো কল্পনাই করতে পারবে না। এদিকে সানায়া আহানকে নিয়ে যেমন তেমনভাবে পার্টি থেকে বাইরে চলে এসেছে। সানায়া এটা খুব ভালো করে বুঝতে পেরেছে আজকে যা যা হয়েছে এসবের পেছনে আকাশ আর রিয়ার হাত রয়েছে। তবে সানায়া এটা ভেবে খুশি ছিল যে আহান আজকে যা যা বলেছে সবই সত্যি ছিল। আজকে সানায়ার সকল মনের কথাগুলোই যেন আহান সবার সামনে বলে দিয়েছে, যেটা কিনা সানায়া বছরের পর বছর চেষ্টা করেও কাউকে বলতে পারেনি। সানায়া আহানকে ধরে ওর রুমের বেডে শুইয়ে দিল।
সানায়া সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই ওর ওড়নায় টান পড়ে। ঘুরে দেখতেই দেখে আকাশ ওর হাত দিয়ে ওর ওড়নার কিছুটা অংশ ধরে রেখেছে। সানায়া যখন ওর হাত থেকে ওড়নাটা ছাড়াচ্ছিল, তখন আহান নেশার ঘরে বলতে থাকে, সানায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। সরি আজকে যা যা হয়েছে তার জন্য, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না জানো। ওরা আমাদের আলাদা করতে চায়, কিন্তু আমি এটা কখনোই হতে দেব না। আমি সব সময় তোমার সাথেই থাকবো, তোমাকে কখনো একা ছেড়ে দেব না। এটা শুনতেই সানায়ার মুখে একটা মুচকি হাসি ভেসে ওঠে। ও একটা কম্বল টেনে আহানের গায়ে দিয়ে সেখান থেকে চলে গেল। পার্টিতে আকাশের ধাক্কায় আহান সানায়ার পায়ের কাছে পড়ে গেছে। এটা কেউ একজন ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছে, যেটা কিনা রাতারাতি অনেকটা ভাইরাল হয়ে যায়। সবাই অনেক পজিটিভ নেগেটিভ মন্তব্য করতে থাকে। সারা রাত সানায়ার ঘুম আসেনি। আহানের বলা কথা, কান্না কান্না চোখ, বেডে শুয়ে বলা কথাগুলো যেন ওকে ঘুমাতেই দেয়নি। শেষ রাতের দিকে এসে একটু ঘুমিয়েছে। সকালে চোখ মেলতেই সামনেও আহানকে দেখে হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে ও। আজকে ওর একটু জলদি ঘুম ভেঙে গেছে। রাতের বেলা সব কিছু ওর মনে আছে। গুড মর্নিং। সরি কালকে পার্টিতে যা যা করছি তার জন্য। আর রাতের আহান এটা বলবে তার আগে সানায়া উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আহান ছোটবেলাতে ওর মায়ের সাথে অনেকবার রুটি বানিয়েছে, আর আজকেও সেটারই চেষ্টা করছে। কাজের মহিলা ওর পাশে দাঁড়িয়ে এই তামাশা দেখছে। সানায়ার অনেকটা পানি পিপাসা লেগেছে। রুমে পানি না থাকায় ও কিচেনে আসে। তখনই আহানের নাকটা বিট বিট করে ওঠে। ও সানায়ার দিকে তাকিয়ে বলে, আরে নাকটা আবার চুলকাচ্ছ কেন? এটা শুনতেই সানায়া আহানের দিকে চোখ বড় বড় করে তাকায়। আর এটা দেখে আহান জলদি জলদি ওর নিজের আটা লেগে থাকা হাত দিয়ে নাকটা চুলকায়। এতে করে ওর পুরো মুখে আটা লেগে যায়। সানায়া আহানের এমন অবস্থা দেখে একটু হেসে উঠে, পরে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে জলদি নিজের রুমে চলে আসে। আর সেখানে এসে জোরে জোরে হাসতে থাকে। একটা লোক হাতে একটা আইপ্যাড নিয়ে ছুটছে। লোকটা একটা কেবিনের দরজা নক করে ভিতরে আসে। ভিতরে চেয়ারে বসে ল্যাপটপ চালাতে থাকা লোকটা মাথা উঁচু করে তাকালো। চেয়ারে বসে থাকা লোকটার নাম রহমান তালুকদার। সম্পর্কে তো উনি আহানের পিতা, তবে খুবই রাগী একজন মানুষ। নিজে একবার যে সিদ্ধান্ত নেয় সেটাই করে ছাড়ে। উনি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। উনি চাইলে এক ইশারাতে পুরো বাজার নাড়িয়ে দিতে পারে। মাত্র ওনার কেবিনে যে লোকটা এলো, উনি ওনার পিএ লিটন খন্দকার। লিটন ওর হাতে থাকা আইপ্যাডটা রহমানের কাছে দিল। স্ক্রিনে একটা ভিডিও চলছে, গতকাল রাতের সেই ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশ আহানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে। এটা দেখে রহমান ওনার চোখে থাকা চশমাটা খুলে লিটনের দিকে তাকালো। অন্যদিকে সানায়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কাপড় বের করার জন্য আলমারি খুলতেই অনেকটা অবাক হয়ে যায়। সানায়া কিচেনে এসে রাগী চোখে আহানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহানের চোখ পড়ে সানায়ার দিকে, যেটা দেখে ও একটু ঘাবড়ে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি 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 হয়েছে সানায়া? সানায়া আহানের সামনে একটা কাগজ ধরে, যেটা ও ওর আলমারিতেই পেয়েছে। এটা আহানই ওখানে রেখেছিল। কাগজটাতে বড় বড় করে সরি লেখা আছে। আসলে কালকে যেটা। আহানকে থামিয়ে দিয়ে সানায়া বলে, ইটস ওকে, আমাকে এখন অফিসে যেতে হবে, তাই বারবার এই সরি বলাটার এখন বন্ধ করুন। এটা বলেই ও সেখান থেকে চলে গেল। সকালের নাস্তার টেবিলে শুধু আহান আর সানায়া আছে, কারণ গতকাল পার্টি করে সবাই অনেক ক্লান্ত, তাই কেউই এখনও ঘুম থেকে ওঠেনি। নাস্তার শেষে সানায়া অফিসের জন্য বেরিয়ে পড়ল, আর আহান নিজেও ওর অফিসের জন্য বের হলো। সানায়া গিয়ে ওর গাড়িটা স্টার্ট করে, আর আহান ওর পুরনো মোটরসাইকেল। সানায়া কিছু একটা ভেবে ওর গাড়িটা আগের জায়গাতে রেখে আহানের কাছে চলে আসে আর বলে, ভাবছি আজকে আপনার বাইকে করে যাই, শুনলাম রাস্তায় আজকে অনেক ট্রাফিক। এটা শুনতেই আহান ওর বাইকের পেছনের সিটটা পরিষ্কার করে, সামনের দিকে তাকিয়ে হাসতে থাকে। বাইকে ওঠার সময় যখন সানায়া আহানের কাঁধে হাত রাখে, তখন আহানের ভিতরে একটা ভালো লাগার অনুভূতি হতে থাকে। সানায়ার হালটা ঠিক এমন। এই প্রথম ও আহানের এতটা কাছে বসে আছে। আজ এই প্রথম ওরা নিজেদের সজ্ঞানে দুজন দুজনের এতটা কাছে। খুব তাড়াতাড়ি ওরা চৌধুরী কনস্ট্রাকশনের সামনে চলে এলো।
সানায়া বাইক থেকে নেমে ভিতরে যাচ্ছে আর আহান পেছন থেকে মুচকি এসে ওর দিকে তাকিয়ে আছে। তখনই আহানের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখে সৈকত নামের কেউ ওকে কল করেছে। আহান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, গতকাল রাতে কই ছিলি রে তুই? সানায়ের সাথে কোনো পার্টিতে ছিলি? সৈকত হচ্ছে আহানের অনেক ভালো একটা বন্ধু। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। সে এখন একটা সফটওয়্যার কোম্পানির চেয়ারম্যান। আহান একটু অবাক হয়ে বলে, এটা তুই কি করে জানলি? এটা আমি কেন, পুরো দেশের লোক জেনে গেছে। এরপর ও ভিডিওর কথাটা ওকে বলে। আমি প্রায় সকল ভিডিও অনলাইন থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে অনেকে এটা দেখে নিয়েছে। এটা শুনতে আহান একটু চমকে ওঠে। আহান অফিসে বসে এসব কথা নিয়ে চিন্তা করছিল। তখনই ওর পাশ থেকে একজন ওর কাছে এসে বলে, কি আহান সাহেব, কি নিয়ে এত চিন্তা করছেন? ভাবিকে নিয়ে নাকি? আহান লোকটার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। আসলে ওর বাবাকে নিয়ে ভাবছিল। আহানের হাসি দেখে লোকটা আবার বলে, জানতাম। ভাবিকে খুব ভালোবাসেন তাই না? উত্তরে আহান কিছুই বলে না। সানায়ার কথা ভাবতে ওর সকল টেনশন এক নিমেষেই শেষ হয়ে গেল। আহানের মনে পড়ে গেল প্রথম সেদিনের কথা, যেদিন ও প্রথম সানায়াকে দেখেছিল। আহানের বয়স তখন 13। ও দেখতে অনেকটা মোটা ছিল। স্কুলে বাজে ছেলে মেয়েরা ওকে খ্যাপাতো মোটু বলে। একদিন কয়েকজন ছেলে মেয়ে মিলে আহানকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে মাটিতে ফেলে দেয়। এরপর ওরা হাসতে থাকে। আহান ওদের দিকে তাকাতেই ওরা হেসে হেসে বলে, আহা, আমাদের মোটর বুঝি কান্না পাচ্ছে। ওরা সবাই আহানকে ঘিরে ধরে দাঁড়ায়। কেউ এসে আহানের মাথায় চড় মারে, কেউ বা চুল ধরে টানে আর পেটে গুঁতো দিতে থাকে আর হেসে বলতে থাকে, এই মোটু, কান্না করে দেখা না, আমাদের ছোট বাচ্চা হাতি। সব শেষে ওদের সাথে যে পানি ছিল সেটা আহানের মাথায় ঢেলে দেবে, তখনই সেখানে কেউ একজন এসে বোতলটা ধরে ফেলে। আহান উপরে তাকিয়ে দেখে সুন্দর দেখতে একটা মেয়ে সেখানে এসে ওকে বাঁচিয়েছে। কি করছো তোমরা এসব? ছেলে মেয়েগুলো মেয়েটাকে এখানে দেখে এক প্রকার ভয়ে সেখান থেকে জলদি চলে যায়। আহান এখনও মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর এই মেয়েটাই হচ্ছে সানায়া। সানায়া আহানকে ধরে তুলতে গেলে আহান একটু দূরে সরে যায় আর নিজে নিজে উঠে পড়ে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। সানায়া একটু অবাক হয় আহানের এমন আচরণ দেখে। কয়েকদিন পরে স্কুল ছুটির পরে সবাই বাড়ি ফিরছিল। আহান স্কুল গেটের বাইরে এসে এদিক ওদিক তাকাতে থাকে, আর ওর বাবা বলেছিল আজ উনি নিতে আসবে। হঠাৎ আকাশে অনেক জোরে মেঘ ডেকে উঠল। এটা শুনতেই আহান অনেকটা ভয় পেয়ে যায়, আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হতেই আহানের চোখ দুটো বড় বড় হয়ে গেল, কারণ ও বৃষ্টি অনেক ভয় পায়। 2 বছর আগে এমন এক বৃষ্টির দিনে আহান ওর মাকে হারিয়েছে, আর সেদিনের পর থেকে আহান যখনই বৃষ্টি দেখে তখনই ভয় পেয়ে যায়। আহান ওর মাথা চেপে ধরে সেখানেই বসে পড়ে কান্না করতে থাকে আর বারবার বলতে থাকে, আম্মু, আমার খুব ভয় করছে, আম্মু আমি ভয় পাচ্ছি। আস্তে আস্তে ওর চারিপাশে সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই কেউ একজন এসে ওর মাথার উপর একটা ছাতা ধরে আর বলে, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। অন্ধকারের ভিতরে এক টুকরো আলোর দেখা পায় আহান। কান্না করতে করতে মাথাটা উঁচু করে আর দেখে সেদিনের সেই মেয়েটা। আস্তে আস্তে আহানের চোখের সামনে সব কিছু আলোকিত হয়ে যায়। হঠাৎ কারো ধাক্কাতে আহানের ঘোর কাটে। দেখে অফিসের সেই কলিগটা ওকে ধাক্কা দিচ্ছে। আপনি লোকটা তো হেভি ডেঞ্জারাস, জেগে জেগে স্বপ্নর দেশে পাড়ি জমাচ্ছেন। আজ সানার বাবা রিয়াজ চৌধুরী বিদেশ থেকে দেশে ফিরেছেন। বিজনেসের জন্য তিনি 2 মাসের জন্য বিদেশে গেছিলেন। উনি ফিরেছেন শুনে সানায়াও জলদি অফিস থেকে চলে এসেছে। সন্ধ্যার পরে আহানও বাড়ি ফিরে আর ড্রয়িং রুমে রিয়াজ চৌধুরীকে দেখে মুচকি হেসে তার দিকে এগিয়ে যায় আর বলে, আঙ্কেল আপনি কখন ফিরলেন? তোমাকে কতবার বলেছি আমাকে আঙ্কেল নয় বাবা বলে ডাকতে। সানায়াও ওনার পাশেই বসা আছে, তবে আজকেও আর কিছুই বলেনি। এমনিতে আগে যতবারই রিয়াজ চৌধুরী আহানকে এই কথা বলেছে ততবার সানায়া রেগে একটাই কথা বলে, উনি কে? হ্যাঁ, তোমাকে বাবা বলে ডাকবে? রিয়াজ চৌধুরী আহানকে এটা বলে মেয়ের থেকে আজও এটাই শোনার আশা করছিল, কিন্তু ওনাকে চমকে দিয়ে সানায়া কিছুই বলে না, নিজের মতো করে মোবাইল টিপছে।
এটা দেখতেই রিয়া চৌধুরীর মুখে একটা স্বস্তির হাসি ফোটে, কিন্তু অন্যদিকে আয়েশা মুখ বেঁকিয়ে বসে আছে। এটা শুনে রিয়াদ আহানকে বলে, যাও আগে গিয়ে ফ্রেশ হও, তারপর সব কথা হবে। আহান ওনার কথা মতো সেখান থেকে চলে গেল। রাতে যখন ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখন আয়েশা চৌধুরী আহানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে ওঠে, আমি না এখনো বুঝলাম না, একটা বাবা কি করে তার মেয়েকে একটা রাস্তার ফকিরের হাতে তুলে দিতে পারে। এটা শুনতেই আহানের খাওয়া বন্ধ হয়ে যায়। মাম্মা, খাওয়ার সময় এসব ভুলো না তো, ভালো লাগে না। ভুল কি বলছে? হ্যাঁ, ওর কি এমন আছে? না আছে বাড়ি, না আছে পরিবার, হঠাৎ কই থেকে ধরে এলে, তার সাথে বিয়ে দিয়ে সবার সামনেই আবার নাটক। আমার নাকটাই কেটে দিলে। কত স্বপ্ন ছিল মেয়েকে বিয়ে নিয়ে আমার। আহান মাথা নিচু করে এসব শুনতে থাকে। কি বলবে ও? নিজের ইচ্ছে বাবার সব কিছু ছেড়ে এসেছে ও। রিয়াদ আয়েশাকে কিছু বলবে তার আগেই সানায়া আহানকে সাপোর্ট করতে বলে ওঠে, মামা প্লিজ, ওনাকে ওনার মতো করে ছেড়ে দাও। কেন শুধু শুধু ওনাকে এখানে অপমান করছো? আহান সানায়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আজকে আহান ওর সামনে পুরনো সানায়াকে দেখতে পাচ্ছে, যে কিনা ওকে তখন সাহায্য করেছিল যখন ও খুব একা ছিল। নিজের মেয়ের এমন কথা শুনে আয়েশা চৌধুরী হা হয়ে গেল, আর রিয়াদ মুচকি হাসতে থাকে। পরের দিন সানায়া অফিসে যাচ্ছিল, কিন্তু মাঝপথে আসতেই কয়েকটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে ওর গাড়ির সামনে, আর গাড়িগুলো থেকে বেশ কয়েকজন কালো পোশাক পরা লোক সানায়ার গাড়ির সামনে চলে আসে। এটাতে সানায়া অনেকটা ঘাবড়ে যায়। ওদের মধ্যে একজন লোক সানায়াকে বলে, আপনাকে আমাদের সাথে আসতেই হবে। এটা শুনে সানায়া ভয় পেয়ে বলে, আমি আপনাদের সাথে? মানে কারা আপনারা? প্লিজ ম্যাম, আমাদের সাথে আসুন। এটা বলেই একজন সানায়ার গাড়ির দরজা খুলে দেয়। সানায়া কিছুই বুঝতে পারছে না ওর সাথে এটা কি হচ্ছে। একদিকে এদের দেখে ভয় করছে, অন্যদিকে এদের সম্মান দেওয়া দেখে মনে একটু একটু সাহস হচ্ছে। লোকগুলো দৌড়ে গিয়ে সামনের গাড়ির দরজা খুলে দিল। সানায়া ভয়ে ভয়ে ভিতরে উঠে চুপচাপ বসে রইল। গাড়িটা যখন গেট দিয়ে ভিতরে ঢুকছিল, তখন সানায়ার সামনে তাকাতেই অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। শহরের থেকে একটু দূরে এত বড় বাংলো আছে সেটাও জানতই না। অনেক সুন্দর করে সাজানো, যেন কোনো রাজার মহল দেখছে। গার্ডরা গাড়িটা থেকে সানায়াকে নামিয়ে ভিতরে নিয়ে যায়। ভিতরে যেতেই আবার অবাক হয় সানায়া। বাড়ির বাইরেটা যতটা সুন্দর, ভিতরটা তার থেকে আরও বেশি সুন্দর। তার উপর কয়েকশো চাকর চাকরানি। তখনই সানায়ার চোখ পড়ে একটা লোকের দিকে, বয়স 50 হবে। চোখে একটা কালো সানগ্লাস ঝুলিয়ে মুচকে হেসে বলে, অবশেষে তাহলে আমাদের দেখা হয়েই গেল। আকাশ একটা ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল আর ভাবছিল কি করে সানায়া আর আহানকে আলাদা করবে। তখনই একজন ভয়ঙ্কর চেহারার লোক এসে ওর সামনে বসে পড়ে। আকাশ হঠাৎ ওর সামনে এমন কাউকে দেখে ভয় পেয়ে কাঁচতে থাকে। লোকটার নাম ভিকি ভাই। এখানে সবাই ওনাকে এক নামে চেনে। ছোট ছোট চুল, লাল চোখ আর ডান গালে ভয়ঙ্কর একটা কাটা দাগ, যেটা দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। আকাশ এখানে ওনার সাথে দেখা করতে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে ভিকি ভাই হাসতে থাকে। আকাশ সাহেব, এবার বলেই ফেলুন কি জন্য আজ আমার দরবারে আসা হয়েছে। আকাশ নিজেকে সামলিয়ে ভিকি ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আরে কি যে বলেন ভাই, আমি তো আজকে এমনিতে এসেছি, আর আমি কি কোনো কারণ ছাড়া এখানে আসতে পারি না বলুন? ভিকি আকাশের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে, আর পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে সেটা মুখে নিয়ে বলে, এত ক্লোজ হওয়ার কোনো দরকার নেই। আপনার মতো লোকেরা এখানে কোনো কারণ ছাড়া আসে না। আর আপনি তো জানেনই, ডিল যদি আমার পছন্দ হয় তাহলে আমি যে কোনো কাজ করতে রাজি আছি। তো এখন বলুন, কি এমন ঝামেলায় পড়েছেন যার জন্য আপনি এখানে আমার কাছে এসেছেন? ভিকি ভাই সোজাসুজি কথা বলালো। সবার সামনে তো সে এই ক্লাবেরই মালিক, কিন্তু আসলে উনি একজন গুন্ডা। শহরের প্রায় বড় লোকদের সকল বেআইনি কাজ উনিই করে দেন। আকাশ আর সময় নষ্ট না করে বলে, ভাই কি বলবো, আপনি তো সবই জানেন। আমার কাজিন, যাকে আপনি পছন্দ করতেন। এটা শুনতেই ভিকির হাত থেকে সিগারেটটা নিচে পড়ে গেল। তোমার কাজিন মানে কে? সানায়া? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ভিকি চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকায়। তার মানে আপনি এখানে সানায়াকে মেরে ফেলতে চান? এটা শুনতেই আকাশ ঘাবড়ে যায় আর বলে,
না ভাই, ও তো আমার কাজিন, বোনের মতন। আমি ওকে কেন মারতে চাইবো? আসলে ওর স্বামী আহান, ওকে মারতে হবে, তবে এমন ভাবে যাতে সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আকাশের কথা শুনে ভিকি হেসে উঠল। 20 লাখ। আকাশ ভাবতে থাকে আহানের কিছু হলে সানায়া ডিস্টার্ব হয়ে যাবে। ও ওর দাদাভাইকে বুঝিয়ে প্রজেক্টটা ওর হাতে নিয়ে নেয়। ডিল, তবে কাজটা জলদি হয়ে যাওয়া চাই। অন্যদিকে সানায়া অনেকটা অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটার নাম রহমান তালুকদার। রহমান তালুকদার সানায়ার দিকে এগিয়ে এসে চোখ থেকে কালো চশমাটা খুলে বলে, অবশেষে তাহলে আমাদের দেখা হয়েই গেল। সানায়া একটু নিচুর স্বরে বলে, জি, তবে আমি ঠিক আপনাকে চিনলাম না। তালুকদার গ্রুপ নামটা নিশ্চয়ই শুনেছ। চৌধুরী কনস্ট্রাকশনের নতুন প্রজেক্ট, 80% শেয়ার হোল্ডার আমি। সানায়া এটা শুনে অনেকটা অবাক হয়। সরি স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। রহমান তালুকদার মুচকি হেসে বলে, তুমি হয়তো জানো না, তবে আমার আরও একটা পরিচয় আছে। এটা শুনে একটু অবাক হয়ে সানায়া ওনার দিকে তাকায়। আহান। সানায়া একটু অবাক হয়ে বলে, আপনি আমার স্বামী আহানকে চেনেন? রহমান তালুকদার মুচকি হেসে বলে, আহান কোনো সাধারণ ছেলে নয়, এসব কিছুর উত্তরাধিকারী আর আমার একমাত্র ছেলে। এটা শুনতেই যেন সানায়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। উনি যেটা বলছেন সেটা বিশ্বাস করাই তো দুষ্কর। এটা শুনতেই কেন জানি ওর মাথা ঘোরাতে শুরু করলো। পাশ থেকে একটা মহিলা এসে ওকে ধরে সোফাতে বসায়। সানায়া পানি খাচ্ছে আর সামনে দেওয়ালে লাগানো আহানের ছবিটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রহমান তালুকদার ওর সামনে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে সব কিছু আমার জন্যই হয়েছে। ওর মা মারা যাওয়ার পরে আমি ওর তেমন কোনো খেয়াল রাখিনি। ভেবেছিলাম জীবনে টাকাই সব, টাকা দিয়ে আমি সব কিছু কিনতে পারবো। টাকার পিছে ছুটতে ছুটতে ভুলেই গেছিলাম কোনটা আমার জন্য সব থেকে বেশি জরুরি। যত সময় গড়াতে লাগলো, আহান আর আমার মাঝে দূরত্বটা বাড়তে থাকে। হঠাৎ একদিন, আপনার লাইফে আমার থেকেও টাকার মূল্যটাই বেশি, তাই না পাপা? রহমান তালুকদার মাত্র অফিস থেকে বাড়ি ফিরেছে। তার উপর মিটিংটাও আজকে ভালো হয়নি। মেজাজটা পুরো গরম হয়ে আছে ওনার। আহান, আমার মেজাজটা খারাপ হয়ে আছে, তাই ভালো এখনই নিজের রুমে যাও। আপনার মেজাজ তো সবসময় খারাপ থাকে। শেষ কবে আপনি আমার সাথে ভালো করে কথা বলেছেন সেটা আমার নিজেরই মনে নেই। আম্মু একটা কথা সবসময় বলতো, তোমার বাবা যা কিছু করছে সবকিছু তোমার জন্য, কিন্তু আপনি আমার জন্য কি করেছেন? রহমান তালুকদার রেগে বলে, কি করেছি আমি তোর জন্য? তাই তো, এই যে জামা কাপড় পরে আছিস, এটা আমার টাকায় কেনা। যেটা খাস ওটাও আমার টাকার। এই যে তোর ঘোরাঘুরি, এত শো অফ, সব কিছুই আমার টাকা দিয়েই হয়, বুঝলি? আহান এটা শুনে একটু হেসে ওঠে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রহমান তালুকদার নিজের রুমে এসে রেগে নিজের হাতে থাকা ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারে। এতে করে ব্যাগের ভিতর থেকে কয়েকটা কাগজ আর একটা ছবি বেরিয়ে আসে। রায়হান তালুকদারের চোখ পড়ে সেই ছবিটার দিকে। ছবিটাতে উনি, ওনার স্ত্রী আর আহান তিনজন একসাথে আছে। তখনই কিছু একটা ভেবে উনি ওনার ফোনটা বের করে আর ডেটটা দেখতেই বিছানার উপর বসে পড়ে মাথা চেপে ধরে, কারণ আজকের এই দিনে ওনার স্ত্রী মারা গেছিল। কিছু সময় পরে উনি আহানের রুমে যেতেই দেখে রুমটা পুরো ফাঁকা। বিছানার উপর আহানের ফোন, মানিব্যাগ, টাকা সব কিছুই পড়ে আছে। রহমান তালুকদার এসব সানায়াকে বলছিল, তখনই ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার মানে ওই দিন আহান এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল? রহমান সাহেব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আহানের সম্পর্কে সব কিছু জেনে সানায়ার অনেক খারাপ লাগতে থাকে। ছোটবেলাতেই মাকে হারিয়েছে, যখন ওর অনেকটা সাপোর্ট দরকার ছিল। তখন বাবাকেও কাছে পায়নি। আপন বলতে রুমের 4 দেওয়ালই ছিল। এভাবে ও কী করে বেঁচে ছিল ভাবতেই ওর বুকের ভিতরে কেমন কষ্ট হতে থাকে। এত কিছুর পরেও লোকটা ওর সামনে সবসময় হেসে গেছে, সকল অপমান সহ্য করে সবসময় ওর পাশে থেকেছে। এসব ভাবতেই সানায়ার চোখও ভরে এলো। সানায়া আরও বেশি অবাক হয় যখন ও আহানের ছোটবেলার ছবি দেখে, আর অবাক হয়ে বলে, এটা আহানের ছোটবেলার ছবি? সামনে বসা রহমান তালুকদার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সানায়ার মনে পড়ে যায় স্কুলের সেই দিনগুলোর কথা। স্কুলের ছেলেমেয়েরা আহানকে নিয়ে মজা করছিল, সানায়া গিয়ে কিভাবে ওকে বাঁচায়।
পরে সেই বৃষ্টির কথা। তখন আহানের বলা একটা কথার মানে ও বুঝতে পারে। আহান অনেকবার ওকে বলেছিল, একটা সময় তুমি আমার খেয়াল রেখেছিলে, আমার পাশে ছিলে, এবার আমার পালা। সানায়া আহানের এই কথাটার মানে আজকে এতদিন পর বুঝতে পারল। সানায়ার মনে এখন অনেক প্রশ্ন চলছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ওর বাবা কেন আহানের সাথে ওকে বিয়ে দিল। আহান অফিসে কাজ করছিল, তখনই ওর ডেস্কের সামনে একজন এসে দাঁড়ায়। আহান তাকে না দেখেই বলে, জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এটা বলেই সামনে লোকটার দিকে তাকাতেই ও অবাক হয়ে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ওরই বন্ধু সৌরভ। তুই এখানে? আমার ঠিকানা কি করে পেলি? সৌরভ মুচকি হেসে বলে, তোর কি মনে হয় তোকে খুঁজে বের করা অনেকটা কঠিন আমার জন্য? অফিসের সামনের একটা ক্যাফেতে এসে বসলো ওরা দুজন। বল, কি জন্য এখানে এলি? তোর বাবা এসেছিল সেদিন আমার কাছে। আহানের এটা শুনে মুখের হাসিটা থেমে গেল, আর মাথা নিচু করে কিছু একটা ভাবতে ভাবতে বলে, ও কি বললো এসে? তোর কি মনে হয় না তুই তোর বাবাকে এমনটা করে কষ্ট দিচ্ছিস? বাড়ি থেকে বেরিয়ে এলি, তার সাথে কথা বলিস না, বিয়ে করলি তাকে না জানিয়ে। আহান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, সত্যি কি তার এসবে কষ্ট হয়? একজন বাবা হয়েও যে সন্তানের দুঃখ কষ্ট বোঝে না, তাকে ভালোবাসতে জানে না। আরে ভালোবাসা তো দূরে থাক, একটু ভালো করে কথাও বলতো না। তার কষ্ট বুঝে আমি কি করব? সৌরভ আহানের দিকে তাকিয়ে বলে, উনি কি জন্য আসছিল শুনবি না? আহান বসা থেকে উঠে বলে, হাতের অনেক কাজ ফেলে এসেছি, এখন যেতে হবে। এসব নিয়ে পরে কথা হবে, আজকে আমি উঠি, রাগ করিস না। এটা বলেই আহান ওখান থেকে জলদি চলে গেল। সৌরভ আহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আহান যেখানটায় বসেছিল তার ঠিক সামনে একজন বসে আছে। সৌরভ গিয়ে তার সামনে বসে পড়ল। লোকটা আর কেউ না, রহমান তালুকদার নিজেই। শুনলে তো, এখন আপনার ওপর থেকে ওর রাগটা এক ফোঁটাও কমেনি। যেমন মা, ছেলে তো তেমন হবেই। রহমান তালুকদার ব্যবসার জন্য চট্টগ্রামে থাকতেন। আহান বাড়ি থেকে চলে আসার পর উনি প্রথমে ওকে ওনার শহরে খোঁজেন, যখন পাননি তখন পুরো দেশে লোক লাগিয়ে দেন। তারপরে ওর কোনো খোঁজ পায়নি, কিন্তু ওই দিনের ভিডিওটা আহানকে খুঁজে দেয়। সানায়া ওর বাবার জন্য অপেক্ষা করছে গত 3 ঘন্টা ধরে। উনি কাজের জন্য শহরের বাইরে গেছেন। আহান অফিস শেষে বাড়িতে এসে সানায়াকে এভাবে সোফায় গালে হাত দিয়ে বসে থাকতে দেখে একটু অবাক হয়। কি হয়েছে, ঠিক আছে তো? আহানের কথা সানায়ার ঘোর কাটে। ও আহানের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এত বড়লোক ঘরের ছেলে এই বাড়িতে একজন সাধারণ ঘর জামাই হয়ে রয়েছে। সানায়া এটা ভাবছিল, তখনই ও দেখে আহান ওর কপালে হাত দিয়েছে। এতেও একটু চমকে ওঠে। না, জ্বর তো নেই, কি মাথা ব্যথা করছে নাকি অন্য কিছু? সানায়া আহানের মুখের দিকে তাকায়। ও গত কয়েকদিন ধরে খেয়াল করছে, যখনই আহান ওর কাছে আসছে কেন জানি ওর হার্টবিটটা বেড়ে যাচ্ছে, কেমন জানি এক অস্বস্তি ওকে ঘিরে ধরছে। ও জলদি আহানের থেকে একটু দূরে সরে গিয়ে বলে, আমি ঠিক আছি। আহান কিছু সময় সানায়ার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। কিছু সময় পরে ওর বাবা রিয়াজ চৌধুরী বাড়িতে এলো। ওনাকে দেখে সানায়া কড়া গলায় বলে, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। সানায়া ওর বাবার সাথে সামনাসামনি ভাবে ছাদে দাঁড়িয়ে আছে। আহান কে বাবা? সানায়ার এমন প্রশ্ন শুনে রিয়াজ চৌধুরী একটু ঘাবড়ে গেলেও হেসে বলে, আহান তোর স্বামী আর আমার একমাত্র মেয়ের জামাই। আমি জানতে চাইছি আহানকে, ওর বাবাকে। কেন ওর সাথে আমাকে বিয়ে দিয়েছ? কেন তুমি সব সময় ওকে সাপোর্ট করো? মেয়ের মুখে এমন কথা শুনে রিয়াজ চৌধুরী অনেকটা অবাক হয়। চোখ ছোট ছোট করে সানায়ার দিকে তাকায়। ওর এমন রাগ, এভাবে প্রশ্ন করা দেখে উনি বুঝে যায় কিছু না কিছু তো ও জেনে গেছে। রহমান তালুকদার নামটা নিশ্চয়ই শুনেছ? সানায়া ওর বাবার দিকে তাকিয়ে দেখে উনি কিছু একটা ভাবছে। চুপ করে থেকো না বাবা, আমি আজ সব কিছু জানতে চাই। রিয়াজ চৌধুরী এবার ওনার মুখ খোলে। এটা সত্যি আহান সাধারণ কোনো ছেলে নয়, ও তালুকদার গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। মনে আছে 2 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? এরপর রিয়াজ চৌধুরী সব কিছু বলতে থাকে। সেদিন উনি একটা মিটিং শেষ করে ফিরছিল, সাথে অনেক ক্যাশ টাকা ছিল ওনার। কিছু দূর আসতে উনি খেয়াল করে একটা বড় ট্রাক ওনার ঠিক পেছনে আসছে।
রিয়াদ সেটা থেকে যত এগোতে চায় ট্রাকটা তত ওর কাছে আসতে থাকে। একটা সময় ট্রাকের ধাক্কাতে ওনার গাড়িটা রাস্তার মাঝে উল্টে যায়। এতে অনেক গুরুতরভাবে আহত হন উনি। ট্রাক থেকে কয়েকজন লোক নেমে রিয়াদের গাড়িতে থাকা টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাক্সিডেন্টটা এমন শুনশান জায়গাতে হয়েছে যেখান দিয়ে সচরাচর লোক যাওয়া আসা করে না, তার উপর রাতের বেলা। রিয়াদ যখন বাঁচার আশাটা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, তখনই সে চোখ পিটপিট করতে করতে দেখে একটা ছেলে ওর দিকেই ছুটে আসছে। আর সেটা আর কেউ নয়, আহান নিজেই। রিয়াদ সাহেব এটুকু বলেই থামলেন, সানায়ার দিকে তাকিয়ে বলল, ওই দিন যদি ও না থাকতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম না। সানায়া গিয়ে ওর বাবার হাত ধরে। রিয়াদ এতে মুচকি হেসে বলে, আহানের সাথে এরপর আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। হঠাৎ একদিন এসে আমাকে বলে, আঙ্কেল, আমি আপনার মেয়ে সানায়াকে বিয়ে করতে চাই। আমি জানি না ওর জন্য আমি কতটা যোগ্য বা কি কি করতে পারবো, তবে আমি কথা দিচ্ছি আমি কখনো ওর চোখে পানি আসতে দেব না। নিজের জীবন দিয়ে হলেও ওকে আমি সবসময় আগলে রাখবো। এটা শুনে সানায়া মাথা নিচু করে হাসতে থাকে আর ফিসফিস করে বলে ওঠে, পাগল একটা। ব্যাস, আমিও ভেবে দেখলাম আমার মিষ্টি মেয়েটার জন্য এর থেকে যোগ্য পাত্র আমি আর পাবো না। আর তোদের বিয়ে ঠিক একদিন আগে ও আমাকে ওর বাবা পরিবার সম্পর্কে বলেছিল। আহান রুমে বসে ল্যাপটপে কাজ করছে অনেকক্ষণ যাবৎ। ঘাড়টা ব্যথা হয়ে গেছে, এই জন্য ঘাড় এদিক ওদিক ঘোরাতেই দেখে দরজার সাথে হেলান দিয়ে সানায়া ওর দিকে তাকিয়ে আছে। আহান ওকে দেখে বসা থেকে জলদি দাঁড়িয়ে বলে, সানায়া, তুমি এখানে? কোনো দরকার ছিল বুঝি? সানায়া মাথা নাড়িয়ে না বলে। আসলে সানায়া এখানে আহানকে দেখতে এসেছিল যে ও এখন কি করছে। রাতে খেয়েছেন? আহান সানায়ার কথায় হাতের ঘড়িটা দেখে মাথা নাড়িয়ে না বলে। আসলে কাজ করতে করতে আর খাওয়ার কথা মনেই ছিল না। আহান চেয়ারে বসে খাচ্ছে আর ওর সামনে সানায়া বসে কফি খাচ্ছে। আমি জানতাম না যে তুমি এত সুন্দর রান্না করতে পারো। ছোটবেলাতে দিদার থেকে শিখেছিলাম। আহান ওর কথা শুনে মুচকি হেসে খেতে থাকে। অন্যদিকে আকাশ ভিকি ভাইয়ের ক্লাবে আজকেও এসেছে। কি ভাই, আপনাকে বলেছিলাম না কাজটা জলদি করতে? আপনি যত টাকা চেয়েছেন অলরেডি সেটা দিয়ে দিয়েছি, তাহলে এখনো করছেন না কেন? ভিকি আকাশের কথা রেগে উঠে গিয়ে আকাশের জামার কলার চেপে ধরে। তোর কলিজা কত বড়, তুই ভিকির আড্ডায় এসে ভিকির সাথে উঁচু গলায় কথা বলিস? আকাশ ভয় পেয়ে বলতে থাকে, সরি ভাই, ভুল হয়ে গেছে। আকাশকে ক্লাব থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে ভিকি বলে, তোর কাজ কলকেই হয়ে যাবে, আর এরপর যদি আমার ক্লাবের আশপাশ তোকে দেখছি সেদিনই তোর শেষ দিন, কথাটা মনে রাখিস। অফিসে যাওয়ার সময় আজও সানায়া গিয়ে আহানের মোটরসাইকেলের পিছনে গিয়ে উঠে বসলো। এতে আহানও অনেক খুশি হয়। কিছু দূর যেতেই সানায়া দেখে রাস্তার ওই পাশে একটা আইসক্রিমের দোকান। দোকানটা দেখতেই ওর স্কুলে থাকা দিনগুলোর কথা মনে পড়ে যায়। ও আহানকে থামিয়ে বলে, আমি আইসক্রিম খাবো। সানায়া এই প্রথমবার কোনো কিছু খাওয়ার জন্য আবদার করলো, তাই আহান আর না করেনি। ও দোকানে গিয়ে দুটো আইসক্রিম কেনে। সানায়া আজ অনেক খুশি ছিল। রাস্তার এপাশে দাঁড়িয়ে হেসে আহানের দিকে তাকিয়ে আছে। আহান ওর হাত উঁচু করে আইসক্রিম দেখায়। আহান যখনই রাস্তার মাঝখানের দিকে এলো, তখনই পেছন থেকে একটা ট্রাক এসে আহানকে উড়িয়ে দিয়ে চলে গেল। সানায়ার মুখের হাসিটা হঠাৎই থেমে গেল। চোখের কোণে পানি এসে ভিড় করে আর মুখ খুলে আহান বলে জোরে চিৎকার করে ওঠে। অপারেশন থিয়েটারের সামনে পাগলের মতো দাঁড়িয়ে আছে সানায়া। ওর জামাতে, হাতে, মুখে আহানের রক্ত লেগে আছে। চোখ দিয়ে অনবরত পানি ঝরতেই আছে। আজ ওর জন্য আহানের এই অবস্থা। কেন ও আইসক্রিম খেতে চাইলো? কিছু সময়ের মধ্যে রিয়াদ আর আয়েশা সেখানে চলে এলো। বাবাকে দেখে সানায়া এবার শব্দ করে কান্না করে উঠল। রিয়াদ ওকে শান্ত করানোর চেষ্টা করছে। আয়েশা চৌধুরীর আজ ওর মেয়ের কান্না দেখে খারাপ লাগছে। সেও আজ চাইছে আহানের যেন কিছু না হয়, কারণ ওনার কাছে সবার আগে ওনার মেয়ের সুখটাই জরুরি। তখনই সেখানে এক প্রকার ছুটতে ছুটতে রহমান তালুকদার আর সৌরভ চলে এলো। আয়েশা চৌধুরী রহমান তালুকদারকে খবরে দেখেছিল, তাই ওকে দেখে চিনে ফেলল। আহান কোথায়? আহানের কি হয়েছে? তখনই ভিতর থেকে একজন ডক্টর বের হয়ে আসে। ওনাকে সবাই ঘিরে ধরে। ডক্টর আহান, আমার আহান এখন কেমন আছে? ডক্টর, আহান আমার ছেলে। আমাকে বলুন ওর কি অবস্থা।
আপনাদের যত টাকা লাগে আমি দিব, দরকার হলে বিদেশ থেকে ভালো ডাক্তার নিয়ে আসুন, তো প্লিজ আমার ছেলেকে বাঁচান প্লিজ। দেখুন, আমরা এখন কিছুই বলতে পারবো না, তবে রোগীর অবস্থা তত একটা ভালো না। এটা শুনতে সানায়া ওর জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে আয়েশা চৌধুরী ওকে ধরে ফেলে। রহমান তালুকদারের চোখ থেকে এবার পানি গড়িয়ে পড়ল। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে ফ্লোরে বসে পড়ল। ওনাকে এভাবে ভেঙে পড়তে দেখে রিয়াদ গিয়ে ওনাকে ধরে। চিন্তা কইরেন না স্যার, আহানের কিছুই হবে না, উপরে একজন আছেন তো, আর উনি কখনো এতটা নিষ্ঠুর হবেন না। 8 ঘন্টা পরে সানায়ার জ্ঞান ফেরে, আর জ্ঞান ফিরতেই ও আবার পাগলামি করতে থাকে। ও শুধু আহানের কাছে যেতে চায়। অন্যদিকে ভিকি আকাশের সামনে দাঁড়িয়ে আছে আর অনেকটা অবাক হয়ে বলে, কি বললি? আহানকে? জি ভাই, আহান রহমান তালুকদারের একমাত্র ছেলে। এটা শুনতে ভিকি ভাইয়ের ভয়ে কলিজা শুকিয়ে যায় আর মাটিতে বসে পড়ে। আহান রহমান স্যারের ছেলে? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর ও এটা বুঝতে পারছে না ভিকি এতটা ভয় কেন পাচ্ছে। তখন আকাশ দেখে ভিকি নিজে নিজে বকবক করছে আর নিজের গালে চড় মারছে। আমি ওনার হাতে মরতে চাই না, না, আমার মৃত্যু অতটা ভয়ানক হতে পারে না। ঠিক ওরা যখন এটা বলছিল তখনই সৌরভ সহ বেশ কয়েকজন সেখানে চলে আসে, যাদের সবার কোর্টের বুকের কাছে রাজার মুকুট আটকানো। এটা দেখে ভিকি বলে, আমি তোমাদের হাতে কখনো মরব না। এটা বলেই ও নিজের কাছে থাকা পিস্তল বের করে নিজের মাথায় গুলি করে সেখানেই টলে পড়ে। 2 মাস পর আজকে আহানকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। ও এখনো পুরোপুরি হাঁটতে পারে না, তাই সানায়া ওকে ধরে হাঁটাচ্ছে। ডক্টররা অনেক চেষ্টার পর আহানকে সেদিন জানে বাঁচিয়েছিল। ডক্টররা সেদিন বলেছিল রোগী তার ইচ্ছা শক্তির জন্য বাঁচতে পেরেছে, হয়তো তার অনেক শক্ত একটা পিছুটান রয়েছে, এই জন্য মৃত্যুকে ধোঁকা দিয়ে আবার ফিরে এসেছে। এই কদিনে ওর বাবার সাথে ওর সম্পর্কটা একটু ঠিক হয়েছে। আয়েশা চৌধুরী নিজের মেয়ের জন্য আহানকে মেনে নিয়ে নিজের ভুল বুঝতে পেরে সব কিছুর জন্য আহানকে সরি বলেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।